বলো। মানে সেটাতে নির্দিষ্ট কোনো পার্লামেন্ট আর কি অন্তর্ভুক্ত ছিল না। মানে কাকে বলে ঝুলন্ত পার্লামেন্টটা কাকে বলে? তা মনে নাই। কার মনে আছে ঝুলন্ত পার্লামেন্ট কাকে বলে? দাদা যখন কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে না, ও আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট হবে। বর্তমানে পাকিস্তান আর নেপালে হয়েছিল, আর লাস্ট হয়েছে ভারতে। মানে পাকিস্তান নেপালে ওই কারণে ভেঙে গেছে, তাই না? যেহেতু ভেঙে হ্যাঁ, গেছে যেহেতু সংখ্যাগরিষ্ঠতার একক কারণে। সংখ্যাগরিষ্ঠতা পায় না, এখন সেক্ষেত্রে হ্যাঁ। ছিল না। এই তো সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এখন নিশির কাছে আবার আসবো। নিশি, এখন তুমি বলতে থাকো বাকিগুলা, জি। আইনসভাগুলা। দাদা প্রথমে হচ্ছে মিয়ানমারের পার্লামেন্টের নাম হচ্ছে পিদাংশু। আর ইংরেজি নামটা কি? অ্যাসেম জি দাদা, ইংরেজি নামটা? অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন। অসম্ভব। ওকে, হ্যাঁ, তারপর? তারপর যে 10টা পার্লামেন্ট পড়ছিলাম। আগে যেগুলোর নাম ইউনিক ওগুলো বলে হলো, জাপানের একটা ডায়েট, এরকম। হ্যাঁ, জাপানের ডায়েট, রাশিয়া হচ্ছে ফেডারেল ফেডারেল অ্যাসেম্বলি, আর অ্যাসেম্বলি, যুক্তরাষ্ট্র হচ্ছে কংগ্রেস। কংগ্রেস, আরো দুইটা বাকি আছে, দুইটা একই রকম নাম ছিল। ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে যে পোল্যান্ড আর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান, গুড। এবার ন্যাশনাল 10টা, অ্যাসেম্বলি। এবার 10টা বলো। নেপাল, মালয়েশিয়া, ভারত, ভুটান, পাকিস্তান, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, আর সাউথ আফ্রিকা, আর শেষেরটা হচ্ছে কানাডা। কানাডা। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি ছন্দ দিয়ে মনে রাখছো, মানে ইয়া দিয়ে মনে রাখোনি, এই মানচিত্র খুঁজে মনে রাখোনি। তো মানচিত্র হচ্ছে হলে আছে তো। আচ্ছা, এটা হচ্ছে কি, মানে এই যে আমরা যখন ওয়ার্ড দিয়ে ছন্দ দিয়ে মনে রাখি, ঠিক আছে, মনে থাকে। কিন্তু সমস্যাটা হইলো যে, মানে তখন দেখা যাচ্ছে যে ছন্দটা মনে রাখার জন্য একটা ছন্দ করার লাগে। আর যখন মানে আমাদের ফটোগ্রাফিক মেমোরির একটা ব্যাপার থাকে না, ওই জন্য বলছি যে ইয়াটার মধ্যে, মানচিত্রের মধ্যে আঙ্গুল দিলে ভালো মনে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। তারপরে তুমি বলতে পারলে, এগুলো আমরা দ্বিকক্ষ বিশিষ্ট বলছি। এখন সবাই মানচিত্র খুলে দেখি একটু আপন আপন টেবিলের উপরে। খুইলা দেখো তো ওখানে কোরিয়া কোথায় আছে। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, মানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। পাইছো সবাই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোথায় আছে? পাইছি ভাইয়া। ওকে, পাইছো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া? পাইছি। সৌরভ পাইছে, ঈর্ষাদ পাইছে, আর বাকিগুলো কথা বলো। পাইছো না পাওনি? পাইছো রে? জি দাদা পাইছি। ওকে, সজীব পাইছে, আর বাকিগুলা? কথা বলে না। পাইছে না পাওনি রে? চীনের মধ্যে দেখো, চীন জাপানের মাঝখানে একটা দেশ, একদম ডান পাশে উপরে, চীন জাপানের মাঝখানে। আকিবা সুলতানা রিমু, পাইছো তুমি? দাদা আমি মাত্র জয়েন করছি, আর আমি বাড়িতে আসছি তো মানচিত্র নিয়ে আসিনি দাদা। বাহ, খুব সুন্দর কাজ করছো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি মানচিত্র খুলো নাই। চৈতি 00, কথা বলো না। প্রমিস? পাইছি দাদা। আচ্ছা, প্রমিস আমাকে বলো দেখি, যে এই যে বাংলাদেশের মানুষজন যে কোরিয়া যায় আমাদের দেশ থেকে, কোথায় যায়? কোন কোরিয়াটাতে যায়, উত্তরটাতে না দক্ষিণটাতে? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া যায়। উত্তর কোরিয়া কেন যায় না? আহ, উত্তর কোরিয়া তো হচ্ছে রেস্ট্রিকশন আছে ওদের, হচ্ছে যে কেউ চাইলেও ওদের কান্ট্রিতে যেতে পারবে না। হ্যাঁ, ওদের ওদের হচ্ছে ওই মানে দেশটাতে একনায়কতন্ত্র চলে, তাই না? পিজন উন, ওই যে কি লোকটার নামটা ভুলে যাই, নেতার, এই যে বস যাকে বলে। জি দাদা, কি, আর কিম এই কিম জং জন।
কিম জং হ্যাঁ। তো উনি উনি হচ্ছে তোমার একনায়ক একজন। তো ওনার দেশে হচ্ছে রেস্ট্রিকশন আছে ওইটা। তারপর ওনার দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করা যায় না। তারপর হলো যে ইভেন উনি এতটাই পাগল যে উনার চুলের কাট কেউ দিতে পারবে না ওই দেশে। তারপর হচ্ছে উনার যেদিন কি বলে, যেদিন জন্মদিন ওই দিনে অন্য কেউ জন্মদিন পালন করতে পারবে না। এবং কি মজার ব্যাপার হলো এই লোক এতটাই মানে পাগল, আহ, ওর বাপের বয়সী ছিল, যিনি হচ্ছেন জেনারেল ছিল সেনাবাহিনীর। তো ওর বক্তৃতার সময় ঘুমাচ্ছিল। তো ঘুমানোর সময় দেখছে ও ঘুমাচ্ছে, করছে কি একদম গোলা উড়তে সামনে উড়াই দিয়ে দিছে। এতটাই হিপোক্রেট। তো ওই কারণে উনার ওই দেশে এন্ট্রি নেই। আমাদের দেশ থেকে যারা মানে গবেষণা করতে যান সবাই দক্ষিণ কোরিয়াতে যান, ঠিক আছে। তো এখন যেটা বিষয় সেটা হলো যে এই যে কোরিয়া, দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া, এদের আইনসভাগুলো হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এখন আমি কালকে বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট এবং এক কক্ষ বিশিষ্টের পার্থক্যটা কি বলছি বলো দেখি, প্রমিস। একটা পার্থক্য ছিল অন্যতম। আহ, দাদা মানে ওদের অঙ্গরাজ্যগুলো যেগুলো থাকে এক্স্যাক্টলি, সেগুলো মানে ওদের প্রদেশ সভা। ভিত্তিক আলাদা নির্বাচন হয়, তাই না? প্রদেশ ভিত্তিক আলাদা নির্বাচন হয় যেগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সাধারণত। আর যেগুলো এক কক্ষ বিশিষ্ট ওদের সেন্ট্রাল, যেমন আমাদের বাংলাদেশের আমাদের একটাই নির্বাচন, ওই একটা সেন্ট্রাল নির্বাচন দিয়ে সব, ওটা এমপি ওটা দিয়ে সব। আর যেগুলো দ্বিকক্ষ বিশিষ্ট যেমন আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, ওই যে দেখো এখন কলকাতায় বা পশ্চিমবঙ্গের প্রধান হচ্ছেন কি, মমতা ব্যানার্জি, অথচ মমতা ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেন্ট্রালে হচ্ছে ওদের বিজেপি সরকার। তো এরকম আর কি। তো ঠিক আছে, এখন দেখো উত্তর কোরিয়ার যে, সবাই উত্তর কোরিয়াতে এখন আঙ্গুল দিবা যাদের ইয়ে নেই, হার্ড কপি নেই, তারা সফট কপিতে দেখবা। এটা হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, উত্তর কোরিয়ার আইনসভার নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। আবার দক্ষিণ কোরিয়ারটা মনে রাখাই যে এটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। অলরেডি ন্যাশনাল অ্যাসেম্বলি দিয়ে আমাদের আরেকটা যোগ হয়ে গেল। দক্ষিণ কোরিয়াটা ন্যাশনাল অ্যাসেম্বলি, আর উত্তর কোরিয়াটা, উত্তর যেহেতু ওই যে কিম জন একটু বস টাইপ, ওই জন্য সুপ্রিম, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। তারপর সব মঙ্গোলিয়া পরীক্ষা আসছে, এটা হচ্ছে গ্রেট থুরাল। মঙ্গোলিয়াটা হলো গ্রেট থুরাল, ঠিক আছে। মঙ্গোলিয়া হচ্ছে গ্রেট থুরাল। ওকে, তারপর মঙ্গোলিয়া গেল, ওখানে আঙ্গুল তো, এই যে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া পাইছো সবাই? মঙ্গোলিয়া বলো তো কার মধ্যে দেশটা? ভাইয়া চীনের মধ্যে। চীনের মধ্যে, একদম। দেখো চীনের মধ্যে ঢুকে আছে দেশটা, মঙ্গোলিয়া। পাইছো রে? এই মঙ্গোলিয়া একটা বিখ্যাত মরুভূমি আছে, মরুভূমিটার নাম কি বলতে পারবা? গভীর মরুভূমি। গভীর মরুভূমি। গভীর না, গভীর না, গবি মরুভূমি, হ্যাঁ। ওকে, সুন্দর। এই মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলান বাটার। উলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর, এখানে গবি মরুভূমি আছে। ওকে, গবি। গবি, হ্যাঁ। বলতে পারবো কেউ আতাকামা মরুভূমিটা কোথায়? আতাকামা। চিলিতে ভাইয়া, হুম, চিলিতে। চিলিতে। দেখছো, দারুণ। আতাকামা মরুভূমি চিলিতে অবস্থিত। সুন্দর, থ্যাংক ইউ। এই তো, তাহলে এখন মঙ্গোলিয়া গেল গ্রেট থুরাল, আমরা বলতেছি ওদের ইয়াটার নাম, আইনসভাটার নাম হচ্ছে গ্রেট থুরাল। তারপর দেখো চীন, পৃথিবীর সব থেকে বড় উদীয়মান অর্থনীতির দেশ হচ্ছে এখন চীন, তাই না? পৃথিবীর সব থেকে বড় উদীয়মান অর্থনীতির দেশ চীন, যেটা আমেরিকাকেও কাটা যাচ্ছে। ব্যাপারটা কেমন উদীয়মান বা এই যে প্রবৃদ্ধির দিক থেকে এই বিষয়টা আসলে কি? মনে করো আমার কাছে, এখন আমার কাছে আছে 10 টাকা। এই 10 টাকা আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে 5 টাকা লাভ করলাম, তার মানে আমার টাকা হইলো 15 টাকা। কিন্তু তোমার কাছে আছে 5 টাকা, তুমি ওই 5 টাকা ইনভেস্ট করলা, 10 টাকা লাভ করলা, তার মানে যত ইনভেস্ট করলা তার দ্বিগুণ তত পরিমাণ তুমি লাভ করলা। তো প্রবৃদ্ধির দিক থেকে তুমি আমার থেকে আগায়, এই সিম্পল জিনিসটা আমরা বুঝি, তাই না? অ্যামাউন্ট আমার বেশি, বাট আর্নিংসটা, প্রবৃদ্ধিটা তোমার বেশি। জিনিসটাকে আমরা বুঝতে পারছি? না বুঝতে পারলে জিজ্ঞেস করবা, আমাকে আটকাই দিবা। আমি তো এখানে দেখা পাচ্ছি না তোমাদেরকে যে বুঝতে পারতেছো না পারতেছো না। মানে আমি বুঝাইলাম, আমি 5 টাকা ইনভেস্ট করলাম, 5 টাকা লাভ করলাম, টোটাল আমার টাকা হইলো 10। কিন্তু তুমি 10 টাকা ইনভেস্ট কইরা তোমার লাভ হয়েছিল 5, তোমার টোটাল টাকা 15। সো টোটালের দিক থেকে তোমার বেশি, কিন্তু প্রবৃদ্ধির দিক থেকে আমার বেশি। তো এই যে উদীয়মান বা প্রবৃদ্ধির দিক থেকে চীনের অর্থনীতি হচ্ছে সব থেকে গ্রোয়িং, ঠিক আছে। তো এই কারণে যে আমাদের যে ফ্যাসাদ,
এই যে দক্ষিণ এশিয়াতে আমেরিকার চোখ, যে কথাটা যে এখন চলে আসতেছে, যে আমেরিকা এই যে চীনকে থামানোর জন্য ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এটাকে থামানোর জন্য কোয়াড করছে, রিসার্ভ করছে যে আমেরিকা। তারপর হচ্ছে I2U2 করলো। যাই হোক, অনেকগুলো বিষয়, এগুলা পরে আলোচনা হবে। তো এই যে চীনের যে পার্লামেন্ট, এটা না হচ্ছে জাতীয় গণকংগ্রেস। জাতীয় কংগ্রেস বললেও হয়, বা জাতীয় গণকংগ্রেস। বলো দেখি আমার সাথে কি, চীনেরটার নাম হলো জাতীয় গণকংগ্রেস বা কংগ্রেস। তো এটা হচ্ছে কমন নাম ওদের, কিন্তু ওদের যে ওই প্রাসাদটা, ওই প্রাসাদটার নাম আছে, ওই প্রাসাদটার নাম হচ্ছে গ্রেট ওয়াল, সরি, গ্রেট হল অফ দ্য পিপল। গ্রেট হল অফ দ্য পিপল, গ্রেট হল অফ দ্য পিপল। তার মানে গ্রেট হল, এটা হচ্ছে চীনের যে আইনসভা আছে, জাতীয় কংগ্রেস, ওইটার প্রাসাদটার নাম গ্রেট হল অফ দ্য পিপল। তো এখন পৃথিবীতে এই হল নিয়ে কয়েকটা ঝামেলা লাগে, ঠিক আছে? আমরা করবো কি, আমরা সব হলগুলো একসাথে পড়ে ফেলবো। একটু সুন্দর করে লিখো, সুন্দর করে লিখে বইয়ের মধ্যে সেটে দিবা এটা, তাহলে আমাদের এটা ঝামেলা লাগবে না। এবং এটা পরীক্ষার আসার মতো দেখেই আমি তোমাদেরকে দিচ্ছি, নইলে যেটা ইন্টারন্যাশনাল পরীক্ষা আসবে না, ওটা আমি কখনোই বলতাম না। দেখো, ওয়েস্ট মিনিস্টার হল। ওয়েস্ট মিনিস্টার হল, আমাকে বলো তো ব্রিটেনের আইনসভার নাম কি? পার্লামেন্ট ভাইয়া। পার্লামেন্ট। পার্লামেন্ট। এই পার্লামেন্ট যে আছে, ওই পার্লামেন্টের ভবনটার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার হল। কোথায় এটা অবস্থিত? এটা লন্ডনে অবস্থিত। তাহলে গ্রেট হল অবস্থিত কোথায়? বেইজিং এ। পরীক্ষা এইভাবে আসে, খুবই আসে, 4300 BCSও আসছে, 3700 আসছে। তারপর হচ্ছে ওটা মানে কত, 34 না 3500 BCSও আসছে। তো এরকম করে একটা করে জায়গার নাম আসবে, বলবে যে এটা কোন জায়গায় অবস্থিত এই হলটা। তাহলে গ্রেট হল অবস্থিত বেইজিং এ, ঠিক আছে? টিয়েনআনমেন স্কয়ার যে আছে, বেইজিং এর টিয়েনআনমেন স্কয়ার, ওটার পশ্চিম পাশে, ওটা হচ্ছে গ্রেট হল বলে ওটাকে। ওটা হলো চীনের আইনসভার নাম, মানে জাতীয় কংগ্রেস। আর ওয়েস্ট মিনিস্টার হল, এটা হচ্ছে ব্রিটেনের যে আইনসভা আছে, পার্লামেন্ট, ওইটার নাম বা ওই প্রাসাদটার নাম ওয়েস্ট মিনিস্টার প্রাসাদও বলে, ওয়েস্ট মিনিস্টার হলও বলে। এটা হচ্ছে লন্ডনে। লিখো ওয়েস্ট মিনিস্টার হল। এরপর 3 নম্বর লিখবা গ্রেট হল অফ দ্য সিলেসিয়ান আপরাইজিং। গ্রেট হল অফ দ্য সিলেসিয়ান আপরাইজিং। সিলেসিয়ান আপরাইজিং। গ্রেট হল অফ দ্য সিলেসিয়ান আপরাইজিং। সিলেসিয়ান আপরাইজিং, এটা হচ্ছে পোল্যান্ডের সিলেসিয়ান একটা জায়গা আছে, অঞ্চল আছে, ওইটার একটা বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র। পোল্যান্ডের সিলেসিয়ান অঞ্চলের একটা বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র, গ্রেট হল অফ দ্য সিলেসিয়াল আপরাইজিং। মানে এখানে একটা ঝামেলাটার জায়গাটা কোথায় জানো? ঝামেলার জায়গাটা হইলো, পরীক্ষায় আসবে যে কোথায় গ্রেট হল অবস্থিত। অপশনে দেখো যে লন্ডনও নাই, বেইজিংও নাই, পোল্যান্ড আছে বা অন্যান্য আছে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে সিলেসিয়ানটা কোথায় বলছি, মানে পুরো নামটাই থাকবে না। এটাই হলো ঝামেলার। যদি পুরোটা থাকতো সিলেসিয়ান আপরাইজিং, তো সিলেসিয়ান পোল্যান্ডের একটা শহর, আমরা এমনিতে মনে রাখতে পারতাম। কিন্তু ঝামেলাটা হইলো পরীক্ষার হলে বা পরীক্ষকরা অনেক সময় পুরো নামটাই দেয় না, এই জন্য এটা মনে রাখতে হবে যে পোল্যান্ডেও আছে, ঠিক আছে? 4 নম্বরে লিখবা আমেরিকা। আমেরিকা বলতেছে, আমরা বাদ যাবো কেন? আমেরিকা তো একটা লাগবেই। গ্রেট হল ইন দা মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট। গ্রেট হল অফ দা মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, এটা নিউ ইয়র্ক। গ্রেট হল ইন দা মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্কে অবস্থিত। পাঁচ নম্বর হচ্ছে, তোমার ইলোরা গুহার নাম শুনছো? ইলোরা গুহা? জি ভাইয়া শুনছি। হ্যাঁ, এই ইলোরা গুহা, এটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এই ইলোরা গুহাগুলো, অনেকগুলো গুহা আছে, এগুলা প্রাচীন হিন্দু, বৌদ্ধ আর জৈন যে ধর্ম আছে, প্রাচীন যে ধর্মগুলা, মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের প্রাচীন শিলালিপিগুলা এই গুহাগুলার হচ্ছে নিদর্শন। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। তো এইখানে আছে গ্রেট হল ইন ইলোরা কেভস। গ্রেট হল ইন ইলোরা কেভস। কেভ বলতে গুহা, CAVS, কেভস। ভারতের মহারাষ্ট্রের ইলোরা গুহা আর কি। গ্রেট হল ইন ইলোরা কেভস। তাহলে আমরা টোটাল 5টা হল পাইলাম, যে হলগুলো পরীক্ষায় আসার মতো। এর মধ্যে অলরেডি 3টা পরীক্ষা চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে চীনের হচ্ছে জাতীয় গণকংগ্রেস। এই যে 5টা এগুলো লিখা হয়েছে সবারই? জি ভাই। ওকে।
সবারই লেখা হয়েছে? না থাকলে জিজ্ঞেস করো। হয়েছে দাদা। ওকে, এখন আসো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পার্লামেন্টের নামও কিন্তু মানে পার্লামেন্টই, ঠিক আছে? বা ওটাকে সিনহালা বলা হয়, সিনহালা। SIN, সিন মানে পাপ, আর HALA সিনহালা। ওদের ভাষায় সিনহালা, সিংহলি ভাষায় বা ইংরেজি ভাষায় পার্লামেন্ট। মালদ্বীপেরটা খুব সুন্দর, পিপলস মজলিস। মালদ্বীপের আইনসভা পিপলস মজলিস, পিপলস মজলিস মালদ্বীপ। যেহেতু মালদ্বীপ একটা মুসলমান ইসলামিক কান্ট্রি, ওই জন্য পিপলস মজলিস, ঠিক আছে? আচ্ছা বলো দেখি, মজলিস ই সুরা এটা কোন দেশের? মজলিস ই সুরা। সৌদি আরব দাদা। হ্যাঁ হ্যাঁ, সৌদি আরব। মজলিস ই সুরা এটা পাকিস্তানেরটাকে বলে, মানে ওদের ভাষায়, ঠিক আছে? মজলিস ই সুরা পাকিস্তানেরটাকে বলে, যদিও নর্মালি পার্লামেন্ট ইংলিশে, বাট ওদের ভাষায় ওটাকে মাঝে মধ্যে, যেমন ওই যে কালকে বললাম মিয়ানমারেরটা কি পিদাংশু বলে ওরা ওদের ভাষায়, ওইরকম ব্যাপারটা আর কি। তাহলে পিপলস মজলিস গেলাম মালদ্বীপ। এখন আসো পাকিস্তানেরটা যে আছে মজলিস ই সুরা, ওর সাথে খালি ইসলাম লাগাও, মজলিস ই সুরা ইসলাম, এটা হচ্ছে ইরানের। তো দুইটা আমাদের মনে রাখাটা ইজি। পাকিস্তানেরটা মজলিস ই সুরা বা ইংলিশে পাকিস্তান, আর ইরানেরটা হচ্ছে মজলিস ই সুরা ইসলাম, শেষে ইসলাম শব্দটা যুক্ত হবে। এটা হচ্ছে দাদা সুরা না চূড়া বলতেছেন? সুরা। সুরা, এই সুরা বানানটা হচ্ছে তালবেশ্বয় হুসু সুরা। তালবেশ্বয় হুসু রাখাটা মানে সুরা বলতে যদি দন্তেশ সু হয় তাহলে হচ্ছে এই যে পানীয়, ওই সুরা না, এটা হচ্ছে তালবেশ্বয় হুসু সুরা। ভাইয়া ইরানেরটার নাম আরেকবার। ওই যে বললাম পাকিস্তানেরটার শেষে ইসলাম লাগাও রে ব্যবতারা। মজলিস ই সুরা এটা হচ্ছে পাকিস্তানের, আর মজলিস ই সুরা শেষে ইসলাম লাগাও, হয়ে গেল ইরানের। একটু তো টেকনিক করে মনে রাখতে হবে তো, তাহলে কি এত জিনিস মাথা রাখা যায়? আচ্ছা, তারপর সব থেকে বেশি আসছে পরীক্ষা যেটা নেসেট। নেসেট কোন দেশের? নেসেট কোন দেশে? নেসেট ইসরায়েল। হ্যাঁ হ্যাঁ, যেটার ম্যাক্সিমাম স্বীকৃতি নেই, অথচ এটাই, এই যে বিতর্কিত জিনিসগুলো সবসময় ইম্পর্টেন্ট। নেসেট হচ্ছে ইসরায়েলের। এই নেসেট বানানটা হচ্ছে ওই যে জানার নো, যেমন নেসেটের সামনে একটা কে আছে, এই বানানটা আসবে। বিশেষ করে সামনে যেহেতু বাংলাদেশ ব্যাংক এবং সিনিয়র অফিসারের পরীক্ষা, ওখানে তো ইংলিশে আসবে কোশ্চেন গুলা। সো নেসের বানানটা মনে রাখবা, কে এন দিয়ে শুরু, KNESSET, নেসেট, নো এর মতো। তুরস্কে দেখো গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, এতক্ষণ আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পড়ছি অনেকগুলা, তার সামনে যুক্ত হইলো গ্র্যান্ড, এই গ্র্যান্ড যুক্ত হইলে হয়ে গেল তুরস্ক। আমাকে ফিরোজা বলো দেখি, ফিরোজা জি ভাইয়া। ন্যাশনাল অ্যাসেম্বলি কাল থেকে আজ পর্যন্ত কি কি বললাম? ভাইয়া আফগানিস্তান পড়ছি আর পোল্যান্ড পড়ছি আর আজকে হচ্ছে দক্ষিণ কোরিয়া পড়ছি। হুম, তার মধ্যে আফগানিস্তান আর পোল্যান্ড ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, আর দক্ষিণ কোরিয়া হচ্ছে আর এককক্ষ বিশিষ্ট। একক এখন বিশিষ্ট। ওই দক্ষিণ কোরিয়ার সামনে আমরা খালি গ্রান্ট লাগাবো, হয়ে গেল তুরস্ক। জোসনা ব্যাপারটা? জি জি জি। তো এখন এই তুরস্কটা, দাদা হ্যাঁ বলো। দাদা আজকে যে দেশগুলো বলতেছেন এগুলো কি সব এক কক্ষ বিশিষ্ট? হ্যাঁ, আজকের গুলো এক কক্ষ, আজকের গুলো সব এক কক্ষ, গতদিন মানে কোরিয়া থেকে শুরু হয়েছে বলা, আজকের গুলো এক কক্ষ। এখন তুরস্কটা তোমাদের মানচিত্রে খুঁজতে হবে, কারণ আছে, একটু খুঁজে দেখো তুরস্ক কোথায় মানচিত্রে। এই যে আমি পাইছি, দেখো। পাইছি ভাইয়া। হ্যাঁ, যদি পেয়ে থাকো তুমি বলো তুরস্কের কি একটা জিনিস তোমার খটকা লাগতেছে দেখে, বা বিশ্ব সত্যটা কি যেটা পাইছো তুমি? ভাইয়া ওই যে ইস্তাম্বুল দুই ইয়াতে অবস্থিত, জোস। আফ্রিকা মহাদেশ হ্যাঁ, এবং কি আফ্রিকা, সরি ইউরোপ আর হচ্ছে ইউরোপ আর এশিয়া। এশিয়াতে। দেখো এই যে জি তুরস্কের যে, ভাইয়া। হ্যাঁ তুরস্কের যে ইস্তাম্বুল যে জায়গাটা আছে, ওই জায়গাটা তোমার দেখো খেয়াল করে, এটা হচ্ছে তোমার কিছু অংশ পড়ে গেছে ইউরোপে, কিছু অংশ পড়ে গেছে এশিয়াতে, ঠিক আছে? এবং কি এই তুরস্কের ওখানে তোমরা দেখো খেয়াল করে, উত্তর দিক থেকে কৃষ্ণ সাগর আছে, তারপর ইজিয়ান সাগর আছে দেখো, তারপর চলে গেল ভূমধ্য সাগর। এগুলো আমরা পড়বো একদিন, ওই এর আগের মতো প্রণালীগুলো খুব আরাম করে পড়বো, দেখবে যে আমার কথা শুনলেই প্রণালী তোমার মুখস্থ হয়ে যাবে, প্রণালী নিয়ে টেনশন নেই কোনো। তাহলে দেখো এই যে ইস্তাম্বুলটা, কিন্তু কথা আছে, কথা হচ্ছে তুরস্কের রাজধানী কি বলো দেখি?
দাদা ভাইয়া আঙ্কারা আঙ্কারা হ্যাঁ, এটা হলো বিষয়। অনেকে ইস্তাম্বুলকে তুরস্কের রাজধানী মনে করে। তুরস্কের রাজধানী আঙ্কারা, বাট ইস্তাম্বুল এই জায়গাটা একটা বিখ্যাত জায়গা, যার উপরে উত্তর দিকে আছে কৃষ্ণ সাগর, নিচের দিকে দার্ডানেলিস বা হচ্ছে ইজিয়ান সাগর আর ভূমধ্য সাগর। তো এই ইস্তাম্বুলটা, এটা হচ্ছে দুইটা মহাদেশের মধ্যে পড়ে গেছে, হাইব্রিড টাইপ আর কি। তো তুরস্ক গেল, এখন আসে মিশর। মজলিস ই নওয়াব, এই মিশরকে বলা হয়, মিশরের পার্লামেন্টের নাম মজলিস। মজলিস আছে, ইসলামিক কান্ট্রি তো ওই জন্য মজলিস কথাটা থাকে। মজলিস ই নওয়াব, নওয়াব যেটা আমরা বলি আর কি, নওয়াব, যেটা বা ইংলিশে বলে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এগুলো এক কক্ষ বিশিষ্ট। তো মিশরটা বের করো, মিশর খুব জরুরি। মিশর থেকে কোশ্চেন আসবেই, কারণ ইসরায়েলের যে কাহিনী দাদা চলতেছে। তাহলে কি বলা যায় যে মজলিস জাতীয় যেগুলো থাকবে সেগুলো ইসলামিক কান্ট্রি হ্যাঁ হতে অবশ্যই, চোখ বন্ধ করে যেটাতে মজলিস আছে ওটা ইসলামিক কান্ট্রি, কোনো কথা নেই। এটা ভালো টেকনিক বলছো তুমি, এটাই তো। কারণ ওটা হচ্ছে ওই কান্ট্রি গুলাতে ইসলামিক সুন্নাহ যে আছে, মানে কোরআন শরীফ হাদিস দিয়ে হচ্ছে ওদের ওইটা প্রাধান্যটা পায়। এই জন্য ওগুলাতে হচ্ছে নামগুলা অ্যারাবিক নাম আর কি ওগুলার। ধন্যবাদ তোমাকে সাবরিনা, ভালো কথা বলছো। তো এই যে মিশরটা খুঁজে বের করো, দেখো মিশর দেখো উত্তর জি ভাইয়া। আফ্রিকাতে অবস্থিত, এবং মিশরটা কত ইম্পর্টেন্ট তুমি দেখো। মিশরের টাও ওই যে তুরস্কের মতো, মানে ওই জায়গাটা বিখ্যাত কেন দেখো, মিশরের যে একটা অংশ পড়ে গেছে ওই যে সুয়েজ সুয়েজ খাল খাল। দিয়ে আলাদা হয়ে, একটা অংশ পড়ে গেছে এশিয়াতে, একটা আফ্রিকাতে। জি ভাইয়া। এইটাই নিয়ে কত হ্যাঁ। গেঞ্জাম, কত মারামারি এই সুয়েজ খাল নিয়ে, এই এখানে সিনাই উপদ্বীপ এটা নিয়ে যে ঝামেলা গুলা, এলাই কাণ্ড কীর্তি। তারপর দেখো মিশরে উত্তর হচ্ছে ভূমধ্য সাগর, এর পাশে দেখো সুয়েজ খাল দিয়ে লোহিত সাগর, দার্দানেলিস প্রণালী, এটা আমরা পরে বলবো, সমস্যা নেই। তাহলে এই মিশরেরটা গেল, তাহলে কি হলো, মজলিস ই নওয়াব। মজলিস ই নওয়াব মজলিস ই নওয়াব, ওকে পাইছি তাই না? মজলিস ই নওয়াব, আঙ্গুল দিতে হবে, আঙ্গুল একেবারে। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে তোমার স্ক্যান্ডিনেভিয়ান দেশ আমরা কোনগুলোকে বলি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ, ভাইয়া ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, সুইডেন, নরওয়ে। ডেনমার্ক। অর্থাৎ আমাদের ডেনমার্ক। স্ক্যান্ডিনেভিয়ান একদম, আমরা বলি যে ফিডে আসুন, মানে ফিরে আসুন না, ফিডে আসুন। এই ফিডে, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড জি আসুন, হ্যাঁ। দিয়ে দাও। দন্তেশ্বর হচ্ছে কি? সুইডেন। 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 আর নর্থ হচ্ছে নরওয়ে। এই পাঁচটা দেশকে আমরা হচ্ছে বলি ফিডে আসুন, মানে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আবার এটার সাথে আছে এলালি, এই ইথোনিয়া, লাটভিয়া আর কি বাল্টিক লিথুয়ানিয়া, এটাকে লিথুয়ানিয়া, এটা মানে লিথুয়ানিয়া। বাল্টিক রাষ্ট্র তাই না? বাল্টিক দেশ বলা হয়, বাল্টিক দেশ বলা হয় এলালিকে। এলালি, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এই তিনটা। আর স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে পাঁচটা, ফিডে আসুন, ঠিক আছে? তো তার মধ্যে দেখো যে সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্স ডাক, নামটা দারুণ সুন্দর তাই না? রিক্স ডাক। ইয়ার দাও মানচিত্রের আঙুলটা দাও, একদম উত্তরের দিকে দেশটা, সব থেকে ঠান্ডার দেশ, এমনকি যেগুলোকে আমরা শান্তির দেশ বলি। এই কয়েকটা দেশ এখানে, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এগুলো এমন দেশ, অপরাধীর মানে অভাবে জেলখানাগুলা বন্ধ হয়ে যাচ্ছে, চিন্তা করো। আমাদের এদিকে জায়গা নাই মানে অপরাধী ঢুকানোর, আর ওদের ওদিকে মানে পুলিশগুলো ঘুমায়, জেলার গুলা, মানে অপরাধী নেই এমন। সুইডেন, রিক্স ডাক আর কি। আচ্ছা, আমাকে একটা বলতে পারবা তোমরা কেউ যে হোয়াই, কেন মানে ওই জায়গাটাতে এত ক্রাইম কম কেন? কি মনে হয় বলো তো? ক্রাইম করার দরকার পড়ে না স্যার। ক্রাইম করার দরকার পড়ে না, এটা মানে ঠিক আছে। মাথা পিছু আয় অনেক হাই। হ্যাঁ চীনে আমেরিকায় তো আরো বেশি হাই। চীনের, আমেরিকার বা কুয়েতি মুদ্রার যে ডিমান্ড, আমাদের 1 টাকা সমান ওদের 387 টাকা। মানে তুমি বুঝো, তুমি যদি মানে কুয়েতি 10 দিনার তুমি ইনকাম করলা মনে করো, অটো চালায় বা কোন একটা কাজ করে 10 টাকা ইনকাম করলা, মানে 10 দিনার ওদের কুয়েতি মুদ্রা, ওটা যদি তুমি বাংলাদেশে আসো তোমার কত টাকা হবে জানো? 387 মানে 3870 টাকা হবে তোমার। মানে বুঝতেছো তাহলে ওদের মুদ্রার মানটা কত বেশি আমাদের থেকে। তাইলে কথা হচ্ছে যে প্রশ্নটা হলো তাহলে কেন এখানে এত ক্রাইম কম কেন?
ইয়াতে ওয়েদারের জন্য কি কোনোভাবে? ভাইয়া এ, মূল্যবোধ ও মূল্যবোধ পড়াশোনা সবাই করে। নিজেরাই ভাইকিংস অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয় আমেরিকাতে, ইংল্যান্ডে। মূল্যবোধ না বিষয়টা এখানে। ঠিক আছে, পড়াশোনা অবশ্যই একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্টর হচ্ছে, আমার এটা হাস্যকর শোনাবে, ঠিক আছে, যেটা ভাইকিংস সত্য কথা, সেটা হচ্ছে ও যেটা বললো উনি, এখানে হচ্ছে ভৌগোলিক একটা বড় কারণ। ওদের যে জায়গাটা আছে ওটা ন্যাচারালি অনেক ঠান্ডা, ঠান্ডা প্লাস ওদের কিন্তু জন্মহার অনেক কম। সত্যি কথা যেটা, ওদের জন্মহার অনেক কম, মানে মাইনাসের দিকে। তো তুমি নিজে চিন্তা করো নরমালি, মানে কিছু মনে করো না, ব্যাপারটা হচ্ছে কেমন, ওখানকার লোকগুলো সব কুল, বুঝছো। আর আফ্রিকানরা যেমন, মানে কি একেবারে ওদের 4-5টা করে বউ, 30টা-32টা করে সন্তান। আফ্রিকান যে মানে এরা খুব হট, একদম সূর্যের কাছাকাছি থাকে তো। আর ফিডে আসলে দেশগুলা, এগুলো এত ঠান্ডা, ওখানে লোকজনের মাথা ঠান্ডা, কুল, এরা সবসময় কুল থাকে। এই জন্য জন্মহারা মাইনাসের দিকে। আর যার কুল থাকে তাকে মাথা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকলে ক্রাইম তো কমবেই। এটা হাস্যকর শোনালেও সত্যি কথা, সত্যি বলতেছি। এটা একটা বড় কারণ ভৌগোলিক দিক থেকে। তুমি দেখো এই যে আফ্রিকান কান্ট্রি গুলোতে ক্রাইম প্রচুর, প্রচুর মানে প্রচুর। এই যে আমাদের এগ্রিকালচারে বাড়ি স্যার বলতো উনি মানে এত সেমিনার টেমিনার করছে, কিন্তু আফ্রিকায় করতে যায় না কেন? বলতেছে ওখানে কি এমন হয়, মানুষজন এই যে ছিনতাই করতে আসছে, চাকু ধরে আসে নাই, মানে সিরিজে করে এইচআইভি জীবাণু নিয়ে আসছে। বলতেছে দেন, নাহলে দিলাম ঢুকায় পুশ করে। মানে এমন একটা অবস্থা আফ্রিকায়। তো এটা একটা বড় কারণ, ঠিক আছে। তো মনে করেছে এই জন্য ওদের মানে পপুলেশন মাইনাসের দিকে। জাপানেও সেম। এই এই রাশিয়ার কথা চিন্তা করো, কত বড় একটা দেশ। রাশিয়া আয়তন কত বড়, কত বড় একটা দেশ, অথচ ওদের জনসংখ্যা দেখো। তো এগুলা হলো কারণ আর কি। তাহলে সুইডেনের আইনসভা হচ্ছে রিক্সডাগ। রিক্সডাগ সুন্দর একটা নাম। তারপর ডেনমার্ক, ডেনমার্ক কি হচ্ছে ফোকেটিং। ডেনমার্কের ফোকেটিং, ফোকেটিং মানে ফোকেটে খায় যে ফোকেটিং। আর নরওয়ে হচ্ছে স্টার্টিং, সুন্দর নাম স্টার্টিং। নরওয়ের আইনসভা হচ্ছে স্টার্টিং, ডেনমার্ক ফোকেটে খায় ফোকেটিং, আর সুইডেন হচ্ছে রিক্সডাগ। রিক্সডাগ হচ্ছে সুইডেন। তো এইগুলো মোটামুটি আমাদের মানে কক্ষ বিশিষ্ট আইনসভাগুলো, ঠিক আছে। আচ্ছা, আমাকে যে প্রমিস বলো দেখি রে। জি দাদা। হ্যাঁ তুমি বলো দেখি আমাকে, আমি তোমাকে এক এক করে ধরাবো। তুমি এখন ফাটফাট করে বলবা। তুমি বলো উত্তর কোরিয়া সুপ্রিম ছিল কিম সুপ্রিম জং পিপলস অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি, সুন্দর সুপ্রিম। এবার দক্ষিণ কোরিয়া, ওই যে ন্যাশনাল অ্যাসেম্বলি, হ্যাঁ, পোল্যান্ড আর আফগানিস্তানের মতো। আর দক্ষিণ কোরিয়ার সামনে যদি আমি গ্রান্ট লাগাই তাহলে কি হবে? তুরস্ক, সাবাস। তারপর তুমি বলো গ্রেট থুরাল কার? গ্রেট থুরাল মঙ্গোলিয়া, উরাল, ঠিক আছে। মঙ্গোলিয়া, গ্রেট থুরাল হচ্ছে মঙ্গোলিয়া, গ্রেট থুরাল মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানী কি? মঙ্গোলিয়া, উলান উলানবাটর, বাটর। উলান বাটর, ওকে। আর মঙ্গোলিয়ার বিখ্যাত হচ্ছে মরুভূমিটার নাম কি? থু আহ, গয়া করে গো, ভুলে গেছি, গয়া করে গো, গোপি। গোবি মরুভূমি, এই তো গোবি, গোবি, গোবি মরুভূমি, সুন্দর। থ্যাংক ইউ। আর আতাকামা মরুভূমিটা কোথায়? চিলি আতাকামা চিলিতে। আতাকামা মরুভূমিটা কোথায়? চিলি। চিলি দেখো ওই যে চিলি, আর্জেন্টিনার পাশে একটা দেশ, পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্র বলা হয়, মানে একদম গলির মতো রাষ্ট্রটা। দেখো একদম আর্জেন্টিনা নিচের দিকে একেবারে মানচিত্রের। পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্র বলা হয় এই চিলিকে, হ্যাঁ, চিলি। চিলি। দেখো ওই চিলির পাশে আমাদের বাংলাদেশের প্রাতিপদিক স্থান আছে। এই প্রাতিপদিক স্থান বিষয়টা কি? মনে করো প্রাতিপদিকটা হচ্ছে এমন, পৃথিবীটা যেহেতু গোল, তুমি যদি ঢাকায়, মনে করো তুমি ঢাকার মাটি খোঁড়া শুরু করলা, খুঁড়তেই আসো, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে ঢাকার মাটি খোঁড়া, খুঁড়তে 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 তুমি ওই যে চিলির ওই জায়গাটাতে চলে যাও। দ্যাট মিনস এটা হচ্ছে প্রাতিপদিক স্থান। অর্থাৎ এটা গোল না, তো গোল, আমরা তো পৃথিবীর উপরে বাস করি, মানে এই জায়গাটা হচ্ছে ঢাকা মনে করো। তো ঢাকার পুরো উল্টা জায়গা হচ্ছে এইটা। তো এই ঢাকার উল্টাটা হচ্ছে চিলির ওই জায়গাটা। তার মানে ঢাকার বা বাংলাদেশের প্রাতিপদিক স্থান হচ্ছে ওই যে চিলিতে, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্র, ঠিক আছে। জিনিসটা কি বুঝতে পারছো তো নাকি প্রাতিপদিক স্থানটা কি? প্রাতিপদিক স্থানটা হচ্ছে পৃথিবীর ওই ভূখণ্ডের বা ওই ভূগোলের অপোজিট যে জায়গাটা, ওটাকে প্রাতিপদিক বলা হয়, ঠিক আছে। ওকে, তারপর তুমি প্রমিস এখন বলো, এই যে ইয়াটা বলো, চীনের নাম কি? জাতীয় গণকংগ্রেস, ঠিক আছে। দাদা, জাতীয় গণকংগ্রেস, জি, জাতীয়
কংগ্রেস, গ্রেট বলো বলো গণকংগ্রেস, জাতীয় কংগ্রেস। তুমি জাতীয় এখন এই গণকংগ্রেস, গণকংগ্রেসের নামটা কি ইয়াটার বিল্ডিংটার? গ্রেট হল অফ দ্য পিপল, গ্রেট হল অফ দ্য পিপল। ওকে, এখন তুমি হলগুলা বলো সবগুলোই বাকিগুলো। গ্রেট হল অফ দ্য তারপর হচ্ছে ওয়েস্টমিনস্টার হল। ওটা কোনটা? ব্রিটেনের ব্রিটেন পার্লামেন্টের যে নাম হলটা সেটা সুন্দর। এটা কোন শহরে অবস্থিত? ব্রিটেনের লন্ডন। লন্ডনে। ব্রিটেনের লন্ডন, সুন্দর। তারপর পোল্যান্ডেরটার নাম কি? গ্রেট হল অফ দ্য পোল্যান্ডেরটা সিলেসিয়ান নাম হচ্ছে গ্রেট হল অফ সিলেসিয়ান আপরাইজিং। সিয়ন আপরাইজিং। সিলেসিয়ান আপরাইজিং, ওকে। এটা হচ্ছে পোল্যান্ডে অবস্থিত, এটা সাংস্কৃতিক কেন্দ্র। তারপর আমেরিকাটার নাম কি? গ্রেট হল অফ দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ দ্য অফ আর্ট, আর্ট, হ্যাঁ, এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র, নিউ ইয়র্কে অবস্থিত। আর ইন্ডিয়ারটার নাম? গ্রেট হল ইন ইলোরা কেভস। এলোরা কেভস, সুন্দর। থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। তুমি এখন চুপ যাও। এখন আসবে হচ্ছে কামরুজ্জামান সজীব। জি ভাইয়া বলেন। হ্যাঁ, তুমি বলো দেখি শ্রীলঙ্কাটার নাম কি ভাই? শ্রীলঙ্কার হ্যাঁ, সিংহলি শ্রীলঙ্কা। সিনহালা, তাই না? সিনহালা, বা ইংলিশে যদি আমরা বলি পার্লামেন্ট, তাই না? আর মালদ্বীপটার নাম কি? মালদ্বীপ পিপলস মজলিস। পিপলস মজলিস, মানে এদের মজলিসটা পড়ে, এদের মজলিসটা পড়ে। আর মিশরেরটা নাম? মিশরের ওদের মজলিস মজলিসটা নওয়াব। মজলিস নওয়াব, ওকে, সুন্দর। তারপর তুমি বলো পাকিস্তান আর ইরানেরটা বলো। মজলিসি শুরা পাকিস্তান, আর ইরান মজলিসি শুরা ইসলাম। ইসলাম। আর নরমালি ইংলিশে পাকিস্তানেরটার নাম হচ্ছে পার্লামেন্ট, তাই না? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। তুমি এবার তাহলে চুপ যাও। এবার লায়লা আশরাফিন আসো। লায়লা আশরাফিন। মাহানাস আফরিন। ভাইয়া আমি এর আগে শুনতে পারিনি, এখন আবার শুনছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলো আমাকে ইসরায়েলেরটার নাম কি? ইসরায়েলের ইসরায়েলটা ভাইয়া নেসেট। মনে পড়ছে না। নেসেট, নেসেট, নেসেট। সমস্যা নেই, তুমি এখন মনে পড়বে না, মনে করে রাখবো আমরা। নেসেট, নেসেট বানানটা হচ্ছে KNESSET, নেসেট, ঠিক আছে? সামনে একটা কে আছে, ওকে? নেসেট, নেসেট। তারপর তুমি এখন আমাকে ওই যে বলো তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলা, কি স্টাইলে পড়লাম আমরা? ফিডে আসুন, কি কি দেশ বলো তো? ভাইয়া আমি শুনতে পারিনি, তখন একটু ঝামেলা হয়েছিল তো। ওকে, তুমি হচ্ছে অডিওটা শুনে নিবা, ঠিক আছে, রেকর্ডটা। ওকে, আচ্ছা আমি তোমাকে বলি ফিডে আসুন হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আতে হচ্ছে আইসল্যান্ড, সুতে হলে সুইডেন, নতে হচ্ছে মানে নরওয়ে। ফিডে আসুন, ফিডে আসুন, ফিরে আস। ফিডে আসুন। আর বাল্টিক রাষ্ট্র এলালি, এস্তোনিয়া, রাষ্ট্র এলালি। লাটভিয়া, লিথুয়ানিয়া। বাল্টিক রাষ্ট্র তিনটা, এলালি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তোমাকে। মাহানাজ আফরিন, তুমি আমাকে সুইডেন, ডেনমার্ক আর নরওয়ের গুলো বলো তাড়াতাড়ি। দাদা ডেনমার্ক ফোকেটিং, আর নরওয়ে স্টর্টিং, আর হচ্ছে সুইডেন হচ্ছে রিক্সড্যাগ। রিক্সড্যাগ, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঈশাদ, তুমি কি আমাকে প্রশ্ন করছো ইনবক্সে? কি ছায়া মন্ত্রিসভা নাকি? আচ্ছা, তোমরা কেউ জানো ছায়া মন্ত্রিসভা কাকে বলে? ছায়া মন্ত্রিসভা? জি ভাইয়া, মানে দুই জায়গায় দুই রকম দেখছি তো এই জন্য। কেন বলো দেখি, মানে কি দেখছো? ভাইয়া একটাতে দেখছি ছায়া সংসদ আর মানে ছায়া মন্ত্রিসভা মনে হয়। মানে একটা ছায়া সংসদ হচ্ছে যদি মানে বিরোধী দল যে মন্ত্রিসভা গঠন করে সেটা হচ্ছে ছায়া সংসদ, এটা বলছে। আর আরেক জায়গায় আর একটা হচ্ছে কি জানো বলো, বিরোধী দল শুধু বলছে মনে হয়। আচ্ছা, না ব্যাপারটা না না, শোনো আমি বলি, ব্যাপারটা ওইটাই। কেমন ধরো, কথার কথা, যে এখন প্রধান দুইটা দল হচ্ছে জামাতে ইসলাম আর হচ্ছে বিএনপি। মনে করো যে বিএনপি ক্ষমতায় আসলো, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলি, পরবর্তীতে কি হবে আমরা জানি না। মনে করি বিএনপি ক্ষমতায় আসলো, এখন বিএনপির প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট গুলো আছে, মন্ত্রীগুলো, আমাদের যে মন্ত্রী পরিষদ গুলো যে আছে, এগুলো ডিপার্টমেন্টের এগেনস্টে যে বিরোধী দল আছে ওরাও এক একটা করে রেডি করে রাখবে। কেমন, মনে করো যে এদিকে কৃষি মন্ত্রী, ওদিকে আরেকজন
এদিকে এটা ওদিকে এটা, এদের কাজ থাকবে এই মন্ত্রীর ভুলগুলা ওই ডিপার্টমেন্ট ধরবে, এদের ভুলগুলা ও ধরবে। অর্থাৎ এই মন্ত্রিসভার মতো করে ওরা একটা মন্ত্রিসভা তৈরি করবে যেটা হচ্ছে অকার্যকর, কিন্তু ওদের নিজেদের মধ্যে যেন ভুলগুলা ধরতে পারে। কথা কি বুঝতে পারছি? যেমন কে কার ভুল ধরবে এটা তো মানে একটা নির্দিষ্ট ডিফাইন করা থাকবে। ওইটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা, যে মেইন মন্ত্রিসভার আদলে বিরোধী দল নিজেদের মধ্যে একটা মন্ত্রিসভা তৈরি করবে। কেন? যেন ওটার এগেনস্টে ধরতে পারে, ভুলগুলা ধরতে পারে। মানে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য এই ছায়া মন্ত্রিসভার দরকার আছে। তাহলে ঠিক আছে ওইটা। তো এখন এই ছায়া মন্ত্রিসভার সাথে এখন কয়েকটা বলি। যেমন আমরা যেহেতু বললাম এখানে পাকিস্তানেরটাও, পাকিস্তানের নাম জানো তোমরা? পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান নাকি? এক্স্যাক্টলি, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান, ঠিক আছে? আর নেপালেরটার নাম কি? নেপাল। ভাইয়া একটু, ভাইয়া ওই যে ওই কোশ্চেনটা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে গণমাধ্যমকে বলছে ছায়া সরকার, এই জন্য ভাইয়া হচ্ছে আমার খটকা লাগছে। গণমাধ্যম বলতে এক কথা শেষ, ওই মেইন মন্ত্রিসভার এগেইনস্টে ওদের নিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য যে মন্ত্রিসভাটা গঠিত হয় ওটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা, ঠিক আছে? তো এখন ওটা মেইনলি বিরোধী দল গঠন করে। গণমাধ্যমের ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মানে আমাদের অফিসিয়াল কথাবার্তা। পৃথিবীর পৃথিবীর শুধু মানে এই যে ধরো টাইমস অফ নিউ ইয়র্ক, তারপর ধরো গার্ডিয়ান, এরকম কিছু বিখ্যাত বিখ্যাত পত্রিকা ছাড়া পৃথিবীর ম্যাক্সিমাম পত্রিকা বা গণমাধ্যম হচ্ছে বায়াসড। যেই সরকার থাকে ওই সরকারের মানে গোলামি করে, এটা মানে সহজ বাংলা ভাষায় এটা বায়াস একদম। তো কাজেই ওই দিন আর নাই, এখন ওই বিরোধিতা করে বিরোধী দলই, এই দিয়ে আর হয় না। আচ্ছা, নেপালটা হচ্ছে নেপাল রাষ্ট্র ব্যাংক। যাই হোক, আমরা ব্যাংকগুলা হচ্ছে একটু বলিনি, যেহেতু এগুলা হইলেই তার সাথে তাহলে ভালো মনে থাকবে। নেপালটা হচ্ছে নেপাল রাষ্ট্র ব্যাংক, নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম। সামনে যেহেতু আমাদের সিনিয়র অফিসার এবং কিয়ার পরীক্ষা, এখান থেকে একবার কনফার্ম। এখন দেখো যে সামনে রিজার্ভ কথাটা আছে, এরকম ব্যাংক আছে তিনটা, একটা হচ্ছে ভারতের, একটা অস্ট্রেলিয়ার, একটা নিউজিল্যান্ডের। একটা আঙ্গুলগুলো দাও, এই যে ভারত, এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। দেখো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাশাপাশি দুইটা দেশ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একদম পাশাপাশি দুইটা দেশ, দেখছো? আচ্ছা, তো এই যে ভারতেরটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অস্ট্রেলিয়ারটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, আর নিউজিল্যান্ডটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড। কত মনে রাখা সোজা, দেখো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার হচ্ছে তিনটার সামনে রিজার্ভ কথাটা আছে, গেল। এখন রিজার্ভ কথাটা আছে ভিতরের দিকে, একটা হচ্ছে সাউথ আফ্রিকা, একটা যুক্তরাষ্ট্র। এই যে সাউথ আফ্রিকার আমি আঙুলটা দিলাম, একদম নিচের দিকে রাষ্ট্রটা দেখো, আফ্রিকা মহাদেশের একমাত্র উন্নত রাষ্ট্র সাউথ আফ্রিকা। এটা হচ্ছে সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক, সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক। আর যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। দাদা একটু আসতে বলেন, দেখতেছি। হ্যাঁ ভাইয়া আমিও লিখতে পারিনি। সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা একদম মানচিত্রের নিচের দিকে। এই সাউথ আফ্রিকার পাশে দুইটা বিখ্যাত দ্বীপ আছে, একটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ আর একটা হচ্ছে রবেন দ্বীপ। আমরা সবাই জানি সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে আটকা রাখা হয়েছিল, আর রোবেন দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে আটকা রাখা হয়েছিল। শোনা পাইছো তো নাকি? তো এই সাউথ আফ্রিকা এটা একটা হচ্ছে তোমার ছিদ্রায়িত রাষ্ট্র। কেন ছিদ্রায়িত? এই সাউথ আফ্রিকার ভিতরে একটা রাষ্ট্র আছে, নাম হচ্ছে লেসোথো। দেখো খুঁজে পাইছো কিনা, ঠিক আছে? লেসোথো, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার কি সোয়াজিল্যান্ড, সোয়াজিল্যান্ড দুইটা আছে, একটা লেসোথো আর একটা সোয়াজিল্যান্ড। তুমি চিন্তা করো, মনে করো আমি একটা দেহ, আমার ভিতরে আর দুইটা দেহ। আমি ধরো দক্ষিণ আফ্রিকা, একদম আমার ভিতরে একদম ঢুকে গেছে সোয়াজিল্যান্ড আর হচ্ছে লেসোথো। তুমি এখন আমাদের মানচিত্রটার কথা চিন্তা করো, যদি এই পাশে বঙ্গোপসাগর আর এই পাশে মায়ানমারের এই অংশটা না থাকতো, তাহলে আমরাও ইন্ডিয়ার ভিতরে ঢুকে যেতাম, তখন ইন্ডিয়া ছিদ্রায়িত রাষ্ট্র হইতো। ভাগ্যটা ভালো যে আমাদের এই পাশে বঙ্গোপসাগর আছে। তাহলে পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা মানে তোমার আফ্রিকা মহাদেশের একমাত্র আলোকিত বা উন্নত রাষ্ট্র বলা হয়। তাছাড়া অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সবগুলাই গরিব রাষ্ট্র, ঠিক আছে? কেন গরিব? এখানে ফ্রান্সের সাম্রাজ্যবাদের একটা বিশাল ইতিহাস আছে, একদিন বলবো না ওটা। তো এখন কথা হইলো, এই দক্ষিণ আফ্রিকার যে কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংকটার নাম হচ্ছে ফেডারেল তোমার হচ্ছে কি সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক।
আর যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। কথাটা বলতে ব্যাংক কথাটাই নাই, চিন্তা করো, ফেডারেল রিজার্ভ সিস্টেম। তাহলে ফেডারেল রিজার্ভ সিস্টেম ব্যাংকের ক্ষেত্রে আমেরিকা, অথচ ফেডারেল অ্যাসেম্বলি কোন দেশের আইনসভা? রাশিয়া। রাশিয়ার আইনসভা। ব্যাংকের ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম আমেরিকা, কিন্তু অ্যাসেম্বলির ক্ষেত্রে ফেডারেল অ্যাসেম্বলি গেল রাশিয়া। এই তো সুন্দর। তারপর দেখো জার্মানি। এই জার্মানির ব্যাংকটা খুবই মজার, ডয়েস বুন্ডেস ব্যাংক। তোমরা সবাই ডয়েচে ভেলের নাম শুনছো না? আমরা সবাই শুনছি না ডয়েচে ভেলে? খালেদ জি মহিউদ্দিন, দাদা, হ্যাঁ খালেদ মহিউদ্দিনের উনি আগে ডয়েচে ভেলেতে চাকরি করতেন, এখন উনি ঠিকানায় চলে গেছেন। ঠিকানা দিয়ে তো করে। এই যে ডয়েচে ভেলেটা হচ্ছে একটা জার্মানি ভিত্তিক তোমার সংবাদ মাধ্যম, ওই জন্য ডয়েস বুন্ডেস ব্যাংক, এটা হচ্ছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক। ডয়েস বুন্ডেস ব্যাংক, ডয়েস বুন্ডেস ব্যাংক, ডয়েচ, ঠিক আছে, ডয়েচে ভেলে ডয়েচ। এখন একটা দারুণ টেকনিক করে আমি একটা জিনিস করে রাখছি, এটা করে দারুণ মজা পাবা, ঠিক আছে? সেটা হলো সুন্দর করে লিখবা। আমি মানে এই কাজটা তো করে রাখছি আমার নিজের জন্য, এখন আমি তোমাদেরকে ওটা দিচ্ছি আর কি। দেখো, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক, কাজেই কোনগুলোর সামনে সামনে কেন্দ্রীয় বা সেন্ট্রাল কথাটা আছে ওগুলো আমি একসাথে সাজা রাখছি। যেমন এটাকে রিজার্ভ টিজার্ভ বললাম। তো তোমরা একদিক থেকে লেখা শুরু করো, উপর নিচে লিখবা। মায়ানমার, ইরাক, মিশর, শ্রীলঙ্কা, ইরান, ব্রাজিল, রাশিয়া। মায়ানমার, ইরাক, মিশর, শ্রীলঙ্কা, ইরান, ব্রাজিল, রাশিয়া। মায়ানমার, ইরাক, মিশর, শ্রীলঙ্কা, ইরান, ব্রাজিল, রাশিয়া। লেখা হয়েছে এই দেশগুলোর নামগুলা? জি দাদা। আচ্ছা, আমাকে কি বলতে পারবা ইজিপ্ট কোন দেশকে বলা হয়? ইজিপ্ট মিশরকে ভাইয়া। মিশরকে বলা হয়। মিশরের আইনসভার নাম কি? মজলিস ই নওয়াব নাকি যেন বলে। মজলিস ই নওয়াব, হ্যাঁ। এখন যেটা কাজ, এই যে দেশগুলো লিখলাম, শুধু মিশরেরটার সামনে ওটাতে ইজিপ্ট লিখতে হবে, তাছাড়া বাকিগুলো সব সেন্ট্রাল ব্যাংক অফ অমুক। যেমন মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ মায়ানমার, ইরাকের হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইরাক, মিশরটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইজিপ্ট, এরকম করে সবগুলি সেন্ট্রাল ব্যাংক। কত ইজি দেখো, একদম রাশিয়া পর্যন্ত। রাশিয়াটা শুধু একটু সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন, এই যা, ওই তো একই কথা, ঠিক আছে? লেখা হয়েছে? মিশরটা কি বললেন? মিশরটা হচ্ছে, মিশরকে ইজিপ্ট বলে, বুঝছো? ইজিপ্ট, EGYPT, মানে মিশরের ইংরেজি নাম হচ্ছে ইজিপ্ট। যেমন ওটা ভালো কোশ্চেন করছে। যেমন ভারত দেশটার কিন্তু তুমি ইংরেজি নাম দেখবা ইন্ডিয়া, যেমন বাংলাদেশের যাই বাংলা নাম তাই ইংরেজি নাম, কিন্তু ভারতের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়া। তেমনি মিশর হচ্ছে বাংলা নাম, ওই দেশটার ইংরেজি নাম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইজিপ্ট, ওদের সাংবিধানিক ভাবেই EGYPT, ইজিপ্ট। তো আমি এখন অনেকগুলো লিস্ট দিলাম যে এগুলোর সামনে শুধু ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক কথাটা লাগাবা। তাহলে মিশরেরটা তাহলে কি হবে? সেন্ট্রাল ব্যাংক অফ ইজিপ্ট। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক অফ আর ইজিপ্ট। ভাইয়া রাশিয়াতে কি হবে? সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন, একই কথা। ভাইয়া রাশিয়াটা আরেকবার, নেট ছিল না। সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন, শুধু রাশিয়া বললেই হবে, ওদেরকে তো ফেডারেশন বলে। এখন দেখো, চারটা নাম সিরিয়ালি লিখো, দারুণ মজার, বুঝছো? দেখো, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর আর হংকং। ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, হংকং। যদিও হংকং চীনের মধ্যে, ওটাকে আলাদা কোনো দেশ মান্য করা হয় না, কিন্তু ওদের সেন্ট্রাল ব্যাংক আছে। ভুটানেরটা দেখো, রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান, মানে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান। মালদ্বীপেরটা হচ্ছে মালদ্বীপ মনিটারি অথরিটি, আগে এই দুইটা লিখো, রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান।
রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান। মুখ দিয়ে বলো ভাই, নাহলে এটা মনে থাকবে না তো। এই যে ভুটানের মধ্যে আঙ্গুল দাও, প্রত্যেকটা দেশ যেটা যেটা বলতেছি প্রত্যেকটা দেশের মধ্যে আঙ্গুল দিবা। এই যে ভুটান, এটা হ্যাঁ, এই ভুটানটা হচ্ছে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান। এই যেভাবে পড়তে লাগবে, তাহলে মনে থাকবে জিনিসটা। ভুটানে গেল, তারপর কি আসি বললাম, মালদ্বীপ। মালদ্বীপ মনিটারি অথরিটি, এখানে আবার রয়্যাল কথাটা নাই। মালদ্বীপ মনিটারি অথরিটি। সিঙ্গাপুর মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। আর হংকংটাও সেম, হংকং মনিটারি অথরিটি। হংকং মনিটারি অথরিটি। হংকং মনিটারি অথরিটি। উল্টাপাল্টা করা যাবে না, মানে মনিটারি অথরিটি অফ হংকং বলবা, এটা হবে না। এগুলা নামের মধ্যে কোনো উল্টাপাল্টা করা যাবে না। হংকং এর ক্ষেত্রে আগে দেশের নাম, মালদ্বীপের ক্ষেত্রে আগে দেশের নাম লেখা হয়েছে। দাদা সিঙ্গাপুরটা আর করে বলেন। সিঙ্গাপুর অথরিটি অফ, সরি মনিটারি, তো দেখি কি বললাম, কেমন কি 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 বললো তুমি? সিঙ্গাপুর না? সিঙ্গাপুর হচ্ছে মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। ওকে, এবার আমাকে মমতাজ মিম বলো। মমতাজ মিম। জি ভাইয়া। মমতাজ মিম। ষোড়শী, দুইটা লেখা কালকে পড়ছি, কোনটা কার? আমি কি হইলো গতদিনের এটা? ক্লাস করি নাই। এটা কি হইলো? কই থেকে কই চলে গেল? এটাই তো পড়াশোনা। তোমার ব্রেনটাকে কত পরিমাণ ব্রেন স্টর্মিং করা যায়, হ্যাঁ, পড়াশোনাটা এইটাই। গতদিনে করো নাই তাই না? শরৎচন্দ্রের হচ্ছে নাটক একটা, আর ভাইয়া আর 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 একটা তো ভুলে গেছি। কে বলতে পারবা? চতুর্দশ ভাইয়া একটা হচ্ছে প্রভাত কুমারের গল্প। প্রভাত কুমারের ছোট গল্প, তাই না? জি দাদা। প্রভাত কুমারের ছোট গল্প, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে পরীক্ষা একটা জিনিস খুবই আসে, ঝামেলা লাগে খুবই। আমরা যে ডাটাগুলো যে আছে, আমরা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করি। এই ডাটার অ্যারেঞ্জমেন্টটা দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার, তাই না? লিনিয়ার যেটা একটার পর একটা আসে, একটা নন লিনিয়ার, কোনগুলাই ম্যাপ, গ্রাফ, এগুলা। তো এই লিনিয়ারের মধ্যে অ্যারে পড়ছি, স্ট্যাক পড়ছি, কিউ পড়ছি, যেটা কালকে পরীক্ষা আছে তোমাদের। খুব ঝামেলা লাগে, ইভেন কি বিশ্বাস করো, এই একটা জিনিস থেকে দুইটা বিসিএস কোশ্চেন আসছে। অ্যারেটা বোঝা যায় যে একই ধরনের তথ্য আসাটাকে অ্যারে বলে, একই টাইপের তথ্য। মনে করো যে তুমি এখানে শুধু বয়সগুলা অ্যাড করবা, এটা হচ্ছে অ্যারে। ঝামেলাটা আগে স্ট্যাক আর কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট। আমার মাথা মতো খারাপ হয়ে যায় পরীক্ষার হলে, মানে কি বলবো, ঝামেলা লাগেই। আমি কি বললাম, ডাটা অ্যারেঞ্জমেন্ট দুই টাইপের হয়, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার, ঠিক আছে? আমি কিন্তু ইচ্ছা করেই, ঠিক আছে, মানে ব্রেকডাউন করি, যে একটা পড়া থেকে হুট করে আরেকটা পড়া চলে যাই। এটার একটা কারণ আছে, বড় কারণ, এটা অ্যালার্টনেসের বিষয়। আমি কিন্তু কম্পিউটারে ঢুকে গেছি। তোমার এখন বলতে পারো যে এটা আবার কি, কোন সেন্ট্রাল ব্যাংকের নাম? ব্যাপারটা আসলে কম্পিউটার আলোচনা করতেছি। তো এখন হইলো যে, তো যেটা লিনিয়ার, এর মধ্যে একটা আছে অ্যারে, একটা নাম, যে অ্যারেতে একই টাইপের ডাটা ঢুকে। একটা হচ্ছে তোমার স্ট্যাক, একটা হচ্ছে কিউ, মানে এটা প্রসেস ডাটা ঢুকার লিনিয়ারের মধ্যে। আর নন লিনিয়ার বললাম তো ম্যাপ, গ্রাফ, এগুলা। তো এখন সমস্যা হয় এই তোমার অ্যারে, স্ট্যাক আর কিউ এর মধ্যে, এটা ঝামেলা লাগে পরীক্ষার হলে। পরীক্ষায় আসে, আমি নিজেও ভুল করছি একবার। তারপর হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিবে তোমাদেরও ঝামেলা লাগবে। এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে। তোমরা এখানে বইয়ের মধ্যে দেখবা অনেক কথা, যে স্ট্যাকের মধ্যে ডাটা যখন রাখা হয় ওটাকে পুশ বলে, ডাটাকে তুলে রাখা পপ বলে, পপ, পুশ পপ। স্ট্যাকের মধ্যে পুশ পপ, এই যে পুশ পপ। আর যেটা কিউ, কিউ এর ক্ষেত্রে ডাটা রাখা বলে এনকিউ ডিকিউ, এনকিউ ডিকিউ, পুশ পপ, এনকিউ ডিকিউ। ডাটাটা যখন আমি রাখবো, ওটাকে বললাম আমরা স্ট্যাকে, ওটাকে আমরা বলতেছি পুশ, যখন তুলে ফেলবো তখন বলতেছি পপ। এটা না হয় বুঝলাম, কিন্তু কথা হচ্ছে কোনটা কাকে বলে, এখানে ঝামেলাটা। এই যে লাস্ট ইন ফার্স্ট আউট, আমি তোমাদের একটা টেকনিক বলবো, জীবনে মনে হারাবে না। টেকনিকটা কাকে বলবো? টেকনিকটা মুক্তা রিনা। হ্যাঁ দাদা। শোনা পাচ্ছ তুমি আমার কথা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। তুমি বাইকে উঠছো না? হ্যাঁ উঠছি। আচ্ছা, বাইকে কি হয়?
মনে করো একটা বাইকে 3 জন উঠছো, 1 জন 2 জন 3 জন এভাবে উঠছি মনে করো। তো উঠার পরে কি হয় দেখো তো, সবার শেষে যে উঠে নামার সময় সবার আগে তাকে নামতে হয় না, হ্যাঁ দাদা। তাই না? এটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফো, আউট। লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ মোটরসাইকেলের উদাহরণটা খালি মাথায় রাখবা, শেষ, ঝামেলা ক্লিয়ার। তাহলে পরীক্ষা যদি রিনা আসে এইভাবে যে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো দেখা যায় কোথায়, স্ট্যাকে কিউতে না এরেতে, তুমি কি হাসতেছো নাকি না কাঁপতেছো রে, কোনটা? না দাদা শুনতে পাচ্ছি। আমি বললাম লিফো পরীক্ষার হলে যদি আসে আমরা কি মারবো এটাকে, হ্যাঁ স্ট্যাক বলবো না কিউ বলবো? কিউ। রং লাগছে কিউ রে, বলবো। রং লাগছে হ্যালো। আমার। কি হাসতেছিলা তুমি না? আমি যে বললাম যে মোটরসাইকেল এক্সাম্পলটা কার দিলাম, আমার স্ট্যাকের দিছি না কিউ এর দিছি? শুনতে পাও না? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আমি যে বললাম যে স্ট্যাকের উদাহরণটা যে দিলাম মোটরসাইকেল, ওটা কোনটা দিছি, কার, স্ট্যাকের না কিউ এর? ভুলে গেলাম দাদা। স্ট্যাকের রে, স্ট্যাকের। আমি বললাম স্ট্যাকের আমরা আলোচনা স্টেকে। করতেছি। স্ট্যাকের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে মোটরসাইকেলে যেটা হয় সবার পরে যে উঠে আবার নামার সময় তাকে আগে নামতে হয়, ওই ডাটাটাই, মানে যে ডাটাটা সবার শেষে ঢুকলো ওটাই সবার আগে নামে গেল। তাহলে ইয়াটা কি হবে তোমার কিউ এর ক্ষেত্রে? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে ঢুকবে তাকে আগে নামতে হবে, ঠিক আছে? ফিফো যেটা, মানে আমরা কোনো একটা ফিফো। পাইপ দিয়ে ঢুকতেছি, পাইপ দিয়ে মনে করো ঢুকাচ্ছ তুমি, তো পাইপের মধ্যে যে বলটাকে আগে ঢুকাবা ওই বলটা আগে বের হবে ওই দিক দিয়ে, এটা হচ্ছে ফিফো। ফিফোটা হয় তোমার কিউতে, আর লিফো যেটা, লিফোটা হয় স্ট্যাকে, ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট এটা হচ্ছে স্টেকে, স্ট্যাকে আর হয়, ফিফোটা হচ্ছে ফিফোটা হচ্ছে কিউতে, কিউতে। কিউ। কিউ এর ক্ষেত্রে ডাটা রাখাটাকে বলা হয় এন কিউ, ডাটা তুলে নেওয়াটাকে বলা হয় ডিকিউ। ডিকিউ। আর স্ট্যাকের ক্ষেত্রে ডাটা রাখাটাকে বলা হয় পুশ, আর তুলে নেওয়াটাকে বলা হয় পপ, ঠিক আছে? আর অ্যারে, ঠিক অ্যারে আছে। যেটা, এখানে হচ্ছে একই টাইপের ডাটা ঢুকে, একই টাইপের ডাটা। এগুলো এতক্ষণ কি বললাম, এগুলো হচ্ছে ডাটা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, আমরা বললাম ডাটা অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। সিস্টেম। তোমার এখন আরেকবার আমি তোমাকে একটু ইয়া খাওয়াই দিব, আমি বলো জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? জার্মানির কেন্দ্রীয় ব্যাংক। ওই যে ডয়েশ বুন্ডেস ব্যাংক। ডয়েশ বুন্ডেস ব্যাংক। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। তুমি এখন অফ যাও। ব্যাকরণে আসো, কালকের যেখানে আমরা ইয়াটা নিয়মটাকে ইয়া করে রাখছিলাম, ব্যাকরণে 4 নাম্বার নিয়মটা আজকে লিখবো আমরা। তাড়াতাড়ি বের করো খাতা কলম, লিখো। আমি এটা বলার পর, বলে দেওয়ার পর ছবিটা দিব, ছবিটা দেখে আরেকটু কারেকশন করে নিয়ে বানানগুলা নিয়ে তোমরা বানান যে চ্যাপ্টারটা আছে ওইখানে এই পেজটা সেটে দিবা, তোমার লেখার পেজটা, এটা প্যাডের পাতায় করে। এটা হচ্ছে কাজ। আর একটা কথা বলে রাখি, পরে মনে থাকে না, তোমরা যদি লাইভ এমসিকিউ তে পরীক্ষা না দাও, মানে লাইভ এমসিকিউ এর যদি আমাকে স্ক্রিনশট না দাও, আমি কিন্তু কারোই খাতা দেখবো না, বা মার্ক আমি গত দিনও দেখিনি, দেখবো না সামনের দিন। কথা কি বুঝতে পারছো? এখন তুমি যদি মনে করো যে তুমি আরামে থেকে, তোমার কমফোর্ট জোনে থেকে লাইভ এমসিকিউ পরীক্ষা দিলে মার্ক খারাপ আসে, ভালো লাগে না, এটা সেটা, ভাই তাইলে তো হইল না, ঠিক আছে না? যারা এই যে অলিম্পিক খেলে বা যারা তোমার অ্যাথলেট আছে, অ্যাথলেটদের লাইফ স্টাইল গুলো দেখছো কখনো, শুনছো কোনোদিন কি পরিমাণ কষ্ট করতে হয় ওদেরকে? কাজেই মানে কমফোর্ট জোনে থেকে আসলে কিছু হবে না। তো মার্ক আসে না দেখি, তুমি এই যে হোস্টে আর আমাদের গত দিনে সে পাশ করছে লাইভ এমসিকিউ তে, চিন্তা করো, করছে না? তোমাকে তো পাশ করতে কেউ বলতেছে না। তুমি 1.5 ঘন্টায় 200টা কোশ্চেন ফেস করবা, এই চ্যালেঞ্জটা হচ্ছে তোমার। তোমাকে কেউ পাশ করতে বলছে? লাইভ এমসিকিউ থেকে পাশ করা যায় এত সোজা? লাইভ এমসিকিউ এমন এমন কোশ্চেন সেট করে যেটা জীবনে কোনো পরীক্ষা আসবে না, ওরা ইচ্ছা করে সেট করে, বিকজ ওইটা একটা কোচিং সেন্টার। একটা কোচিং সেন্টার যখন কখনো তোমার কোনো ফ্রি পরীক্ষার আয়োজন করে, মাথায় রাখবা এটা, কোনো কোচিং সেন্টার এই পর্যন্ত, সেটা কনফিডেন্স হোক, যে কোনো কোচিং সেন্টার যখন কোনো ফ্রি পরীক্ষার আয়োজন করে, এটার মানে হচ্ছে এটা একটা বিজনেস স্ট্যান্ড। ওরা এমন এমন কোয়েশ্চেন সেট করবে যেন তুমি ভয় পাই যাও, হ্যাঁ এটা তুমি পারি না, তার মানে আমাকে নিশ্চয়ই ওদের কোচিং এ ভর্তি হইতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা একটা বিজনেস স্ট্যান্ড এগুলোকে বলে, এটা বিজনেস পলিসি ওদের। তো তুমি তো ওই পলিসিতে পা দিবা না, তুমি জাস্ট ফেস করবা যে হ্যাঁ
আমি 1.5 ঘন্টায় 200টা কোশ্চেন ফেস করতেছি, ওই কোশ্চেন পরে আমি পড়ে ফেলবো, এই তো কাজে পরীক্ষা দিতে হবে। এখন লিখো সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের ইন সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে, এই সমাস কিন্তু সমাস, সমাজ না। সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রসইকার হয়, সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রসইকার হয়। আবার বলি, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রসইকার হয়। যেমন জিনিসটাকে বলি একবার শোনো, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ কোনগুলা? ইন প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে গুণী, প্রাণী, তারপর হচ্ছে মন্ত্রী, এগুলো হচ্ছে ইন প্রত্যয় আছে। তো এগুলা যখন দীর্ঘ ই কারান্ত সমাসবদ্ধ হবে, মানেটা কি? মনে করো এই কথাটা একটু বুঝার আছে। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত একটা শব্দ, মনে করো গুণী, বলতেছে এটা যখন দীর্ঘ ই কারান্ত সমাসবদ্ধ হবে, মানে কি এর সাথে একটা দীর্ঘ ই ঢুকে যাবে, যেমন গুণীজন, তখন এটা রস্বইকার হয়ে যাবে। শর্ত কয়টা? একটা হচ্ছে তার সাথে কিছু একটা যুক্ত হয়ে এটা দীর্ঘ ই হবে, আর একটা এই শব্দটাকে অবশ্যই সমাসবদ্ধ হইতে হবে। গুণীজন এটা একটা সমাসবদ্ধ শব্দ, এই কারণে এখন গুণীজন বানানটাতে হয়ে যাবে মূর্ধন্য রস্বইকার, হিসি। তাহলে গুণী বানানটা হচ্ছে দীর্ঘ ইকার, আর গুণীজন হচ্ছে রস্বইকার। ঠিক যেমন প্রাণী, প্রাণী বানান রস্বইকার, কিন্তু প্রাণীবিদ্যা তখন হয়ে গেল কি রস্বইকার। মন্ত্রী, মন্ত্রী বানানটা হচ্ছে দীর্ঘ ইকার, কিন্তু মন্ত্রী সভা তখন হয়ে যাবে রস্বইকার। এখন কথা হচ্ছে তবে, তবে যদি এগুলোর সাথে দীর্ঘ ইকার দিই তাহলে ভুল হবে না। এখন এই কথাটার মানেটা কি? মনে করো তুমি গুণীর সাথে গুণীজন দীর্ঘ ইকার দিলা, পরীক্ষক চাইলে ভুল ধরতেও পারে, নাও ধরতে পারে, মানে হবে, চলে আর কি, ওই যে মার্কটা তখন কম আসবে, কিন্তু রস্বইকার দেওয়াটা ভালো। এই কথাটা হচ্ছে পরের কথাটা বলতেছে, যে দিলেও চলবে, ঠিক আছে, মন্দের ভালো আর কি। ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ইন, আবার ইন প্রত্যয়ান্ত, ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত, মানে তয়ে নিচে ব, ত, ওইটা তো, ত ও তাহ, ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত, তয়ে বয়ে যেটা আর কি, ত ও তাহ প্রত্যয় যুক্ত হলে ইকার হবে। ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে, তোমরা মনে মনে বলো, আমার সাথে বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। এই নিয়মটা মুখস্থ করতেই হবে ভাই, বেশি কিছু না, কয়েকটা নিয়ম মুখস্থ করতে হবে। আমার সাথে মনে মনে বলো আর লিখো, মনে মনে বলো আর লিখো। ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত ও তাহ যুক্ত হলে ইকার হবে। ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত ও তাহ যুক্ত হলে ইকার হবে। যেমন কৃতি, কৃতি বানানটা হচ্ছে দীর্ঘ ইকার, এইটা হয়ে যাবে ওই যে ত যুক্ত হলে কৃতিত্ব, তখন হয়ে যাবে দীর্ঘ ইকার। কৃতি থেকে কৃতিত্ব, দীর্ঘ ইকার থেকে হ্রস্ব ইকার। যেমন দায়ী, দায়ী বানানটা এখনো তোমাদের মধ্যে অনেকেই হ্রস্ব ইকার লিখো, কিন্তু এটা ভুল, দায়ী বানানটা দীর্ঘ ইকার। দায়ী থেকে দায়িত্ব, দায়ী থেকে দায়িত্ব। প্রতিযোগী, প্রতিযোগী বানানটা দীর্ঘ ইকার, কিন্তু প্রতিযোগিতা, প্রতিযোগী থেকে প্রতিযোগিতা, তখন হয়ে যাবে হ্রস্ব ইকার। মন্ত্রী, মন্ত্রিত্ব, এটা তো বললামই। সহযোগী, সহযোগী বানানটা দীর্ঘ ইকার, কিন্তু সহযোগিতা, এই সহযোগিতাতে তোমরা এখনো হ্রস্ব ইয়া দাও, দীর্ঘ ইকার দাও না, হ্রস্ব ইকার হবে সহযোগিতা। লেখা হয়েছে সহযোগিতা পর্যন্ত সবার? হ্যাঁ দাম। শতাব্দী ঘোষ, তোমার লেখা হয়েছে? ঠিক আছে, এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেসব শব্দের শেষে বিসর্গ থাকবে না, দেখো যেসব শব্দের শেষে বিসর্গ হবে না, শেষে কিন্তু শেষে
মানে বিসর্গের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে শেষে একটা মধ্যে। আমরা এখন প্রথমে শেষেটা বলতেছি, যেসব শব্দের শেষে বিসর্গ হবে না। ইতস্তত অনেক জায়গায় এখনো তুমি দেখবে যে বিভিন্ন ধরনের কার্ড গুলা বা বিভিন্ন পোস্টার যারা লিখে ইতস্তত বানানটাতে বিসর্গ দিয়ে দেয়। কার্যত, এই কার্যত খেয়াল করে দেখো অনেক জায়গা আছে কার্যতর পরে বিসর্গ দেয়। ক্রমশ, পূর্ণ পূর্ণ, এই পূর্ণ পূর্ণর মাঝখানে বিসর্গ হবে। পূর্ণ পূর্ণ বানানটাতে মাঝখানে, কিন্তু শেষে না। পূর্ণ পূর্ণ। প্রথমত, প্রথমত বিসর্গ হবে না। প্রধানত বিসর্গ হবে না। প্রয়াত, এই যেটা মারা যাওয়া আর কি, সাবেক, প্রয়াত বিসর্গ হবে না। প্রয়াস, সরি প্রয়াস না, প্রায়শ, প্রায়শ বিসর্গ হবে না। ফলত বস্তুত মূলত, ফলত বস্তুত মূলত। এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে জানো? নিচের কোনটি তৎসম শব্দ, এইটার মধ্যে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল। মানে আমরা যেটা পড়তেছি এই নিয়মগুলো পুরোটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দের। কথা ক্লিয়ার? সো একটু স্মার্ট হওয়ার লাগবে, মানে দুই দিক থেকে যেন আমরা ব্যাপারটাকে মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, সাবরিনা হোসেন, জি দাদা। গ্রেট হল ইন দ্য মিউজিয়াম, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে। থ্যাংক ইউ তোমাকে। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে, বলতে পারবা? বিশ্বের রাজধানী, জি দাদা। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? গোটা বিশ্বের নিউ রাজধানী বলা হয় ইয়র্ক। নিউ ইয়র্কে বলা হয়। নিউ ইয়র্ক। থ্যাংক ইউ তোমাকে সাবরিনাকে। আচ্ছা, রুকসানা রুনা, রুকসানা রুনা। আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার পাশে আমরা দুইটা দ্বীপের নাম বললাম। দ্বীপ দুইটার নাম কি কি বলছি আমি? রোবেন দ্বীপ, রোবেন। হ্যাঁ, তো এই যে সাউথ আফ্রিকার ভিতরে দুইটা দেশ আছে, দেশ দুইটার নাম কি? আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা। এই সাথী সাহা তুমি বলো দেখি রে, সাউথ আফ্রিকার ভিতরে দুইটা দেশের নাম, ছিদ্রিত রাষ্ট্র যার জন্য বললাম আমরা। দাদা সোয়াজিল্যান্ড আর লেসোথো। লেসোথো, সোয়াজিল্যান্ড, লেসোথো। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা এটা শেষে বললাম, এবার এটা লিখো যে যেসব শব্দের মধ্যে বিসর্গ হবে না। দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস। এই নিঃশ্বাস বানানটাতে অনেক জায়গায় দেখবা যে মাঝে বিসর্গ ঢুকা দেয়। দেখছো আমরা কত ভুল পড়ি, ভুলভাল পড়ি। দুস্থ, নিস্তব্ধ, দুস্থ, নিস্তব্ধ, দুস্থ, নিস্তব্ধ। নিস্পৃহ, নিঃশ্বাস, নিস্পৃহ, নিঃশ্বাস। দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস। দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস। এই চারটার মাঝখানে বিসর্গ হবে না। তাজিন আহমেদ জিসা, তাজিন আহমেদ জিসা। জি ভাইয়া। রিক্স ডাক, হোয়াট ইজ দিস রিক্স ডাক? রিস্ক ডাক, এটা পার্লামেন্টের নাম। কার? ভুলে গেছি দাদা। ওই যে স্কন্ডিনেভিয়ান দেশগুলা, কি কি যেন বললাম? স্কন্ডিনেভিয়ান, ফিডে আসুন। সুইডেন, সুইডেনের। আচ্ছা, থ্যাংক ইউ। ফিডে আসুন কি কি বলতো? ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। থ্যাংক ইউ, এই তো পারতেছো, সুন্দর। তুমি আমাকে বলো দেখি, যে তোমাকে আমি বললাম যে তোমার প্রাণী বিজ্ঞান বইটা বের করো, এখানে এই প্রাণী বানানটাতে দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে? প্রাণী বিজ্ঞান রস্বইকার হবে। হ্রস্বইকার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি গতকালকে ছিলা? না ভাইয়া। ছিল না? কেন ছিল না? তুমি আমাকে ভাইয়া উড রেদারের নিয়মগুলো বলতে পারবা না? গতকালকে আমরা পড়ছিলাম উড রেদার।
ভাইয়া ক্লাসটা করা হয়নি, করে নিব কালকে সকালে ইনশাল্লাহ। তুমি যত ভদ্রভাবে কথা বলতেছো, তোমাকে যে আমি এখন গালি দিব, গালি দিতে ইচ্ছা করতেছে না, ধমক যে মারবো, এত ভদ্রভাবে কথা বলা যাবে না। তুমি অপরাধী, ক্লাস করনি, মানে আমার এখন খুব মন চাচ্ছে তোমাকে আমি ধমক মারি, কিন্তু এমন ভদ্র করে কথা বলতেছো, তোমাকে মানে বোকাটা দিতে আমার ইচ্ছা করতেছে না। নেক্সট থেকে যদি ক্লাস না করো, অভদ্রের মতো কথা বলবো, যেন বোকা দিতে মজা পাওয়া যায়, ঠিক আছে? তো সো তুমি করনি, মানে তোমার এটা অপরাধ হয়ে গেছে, এবং তোমার অপরাধ, এটা তোমার অপরাধী। তুমি এখন চুপ যাও। আচ্ছা ভাইয়া। জাকিয়া সুলতানা, জি দাদা। তুমি হচ্ছে মানে আমাদের ব্যাচের মধ্যে ওয়ান অফ দ্য টপার, মানে তোমার মার্ক অনেক ভালো থাকে। তুমি এখন আমাকে বলো দেখি যে এই যে আমরা কম্পিউটারে যে কালকে ফাংশন কিগুলো বললাম, এর মধ্যে তুমি বলবা 4, 5, 6 আর 7 এগুলোর কাজ কি? F4, F5, F6, F7। স্যার দাদা হচ্ছে F4 ক্লোজ, F5 টা ছিল হচ্ছে স্লাইড F4 শো। কি? F4 কি বললা? বন্ধ করব বা আচ্ছা হ্যাঁ, ক্লোজ। একটা হচ্ছে তোমার উইন্ডো আর একটা হচ্ছে প্রোগ্রাম, কোনটা কি? প্রোগ্রামে দাদা হচ্ছে ওয়াল্টার প্লাস F4, আর উইন্ডো হচ্ছে উইন্ডো প্লাস F4 উইন্ডো ডাব্লিউ প্লাস যেটা F4। ভুলে গেছি দাদা। হ্যাঁ, তারপর আর বাকিগুলো বলো, F5, F6। F5 হচ্ছে স্লাইড শো, F6 টা হচ্ছে অ্যাড্রেস বার, আর F7 হচ্ছে গ্রামেটিক্যাল। গ্রামাটিক্যাল স্পেলিং। থ্যাংক ইউ তোমাকে। তুমি এখন আমাকে এই যে উড্ডয়নের নিয়মগুলো বলো। উড রাদার হচ্ছে শুধু উড রাদার থাকলে ভার্বের বেস ফর্ম হবে। উড রাদারটা হচ্ছে অতীতকালে হলে উড রাদার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। গুড। আরেকটা হচ্ছে দুইটা কাজ যখন বোঝায় তখন হচ্ছে উড রাদার, যে কাজটা হচ্ছে পরবর্তীতে বোঝায় সেটা হচ্ছে উড পরবর্তীতে যে প্রায়োরিটি রাদারের পাবে, পরে, যেটা প্রায়োরিটি পাবে যে কাজটা, হ্যাঁ সেটা উড রাদারের পরে হয়। পরে বসবে। আচ্ছা, আরেকটা নিয়ম, যদি দুইটা আর সাবজেক্ট থাকে। আরেকটা দুইটা সাবজেক্ট থাকলে পরেরটার হচ্ছে সাথে ভার্বের পাস্ট ফর্ম হয়। শাবাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। এরকম ভালো লাগে, তুমি গত দিনে ছিলে না, তারপরেও দেখছো, মানে দারুণ। ক্লাসটা করছে দাদা পরে। হ্যাঁ আমি মানে বুঝতে পারছি। ওই যে একটা জিনিস দেখো, তোমাদের বলি, আমরা এখানে এক একজন এক এক ফ্যামিলি থেকে উঠে আসা, এক একজন এক এক বিশ্বাসের আদর্শের, যেটা যেই হোক না কেন, এই পৃথিবীতে খেয়াল করে দেখবা যে তুমি আস্তিক হও নাস্তিক হও, যেই হও না কেন, যেও হও না কেন, মানে আধ্যাত্মিক যেটা মৃত্যুর পরে ওই বিষয়টা আলাদা, মানে কমন সেন্সে তুমি দেখবা এখানে মানে স্রষ্টা কাকে দিতে চায়, যে পরিশ্রম করে তাকে কিন্তু দিতে চায়। নইলে ওইরকম হলে তুমি দেখতে যে আমরা যারা ইউরোপিয়ান কান্ট্রি বা এই টাইপের যারা হচ্ছে ধর্মটর্ম মানে পৃথিবীতে বর্তমান নাস্তিকের সংখ্যা হচ্ছে থার্ড, জনসংখ্যায় তাদের পরিমাণ হচ্ছে থার্ড, ওয়ার্ল্ড থার্ড নাম্বার। 1 নম্বর খ্রিস্টান, 2 নম্বর মুসলমান, 3 নম্বর হচ্ছে নাস্তিক অ্যাথিস্ট। তারপরে তারা কি দেখো, প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে যে আধ্যাত্মিক লেভেলটা পরে পৃথিবীতে যেই পরিশ্রম করবে স্রষ্টা তাকেই দিবে, সহজ হিসাব। তো এই যে ও মানে ও হচ্ছে করে নাই, কালকে ডিশটা দেখছে করছে, তো সভাপতি তুমি ও একটা পরিশ্রম করছে না, তো তুমি নিজে চিন্তা করো তাহলে কে পাবে। তো একটু আগে যে বললাম যে ও আমাদের ব্যাচের মধ্যে সব থেকে বেশি মার্ক পায়, মানে যে কয়েকজন পায় তার মধ্যে ও একজন। কেন হয়? উত্তরটা নিশ্চয়ই পাইছো। দিন শেষে এগুলা পরিশ্রমটা ম্যাটার করে, বুঝছো? এটা একটা মানে খুব বেশি ম্যাটার করে। ধন্যবাদ তোমাকে জাকিয়া। তো এখন একটা জিনিস দেখো, আমরা আজকে আবার কয়েকটা ফাটফাট করে মুখস্থ রাখবো একদম। কোনো কিছু করা বরং ভালো বা উচিত, এই অর্থে হেড বেটার বসে, আমরা সবাই জানি হেড বেটার। আর হেড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। হেড বেটার মানেই সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, কোনো কথাই নেই। তো এটা হেড বেটারটা কি? তুমি আমাকে বললা যে ভাই আমি এই পড়াটা এইভাবে করতে চাচ্ছি, বা আমি লাইফে একটা ডিসিশন নিতে চাচ্ছি যে আমি দেশেই থাকবো নাকি দেশের বাইরে চলে যাবো। বললাম যে না, ইউ হ্যাড বেটার গো অ্যাব্রোড। হ্যাড বেটারটা আদেশ বা হুমকির ক্ষেত্রে বসে। তাহলে হ্যাড কথাটা দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই, হ্যাড বেটার মানেই তারপরে ভার্বের বেস ফর্ম। তারপর দেখো, এগুলো বারবার বলি তোমাদের, এর আগেও বলছি এখনো বলতেছি, যেন এটা আমাদের একদম ঠুটে ঠুটে থাকে, যে কোনো কিছু পরে না জানি কি হয়, ওই যে পাছে লোকে কিছু বলে,
এক্ষেত্রে লেস্ট, আমরা বলছি না লেস্ট, তো লেস্ট থাকলেই শুড বসে। এটা একদম মানে ফাটাফাটি ঢুকায় না একদম মাথার মধ্যে, লেস্ট থাকলেই শুড, লেস্ট থাকলেই শুড, লেস্ট থাকলেই শুড। তো ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নাহলে তুমি ট্রেনটা মিস করবা। তো কি লেস্ট থাকলেই শুড, হ্যাড বেটার থাকলেই ভার্বের বেস ফর্ম, এরকম করে ফাট ফাট করে একদম কোনো কথা না, একদম এবার যে ছোট ছোট যখন রাখতে পারবা দেখবে যে আর মনে হারাবে না কোনোদিন। তো লেস থাকলেই শুট, তারপর হচ্ছে তোমার হেড বেটার থাকলেই ভার্বের বেস ফর্ম, কোনো কথা নেই, একদম ঘাটঘাট করে মনে রাখার লাগবে। তারপর ধরো যে আমি যদি বলি সাগ্রহে প্রতীক্ষা করা কোন একটা জিনিসের জন্য, এটাকে লুক ফরওয়ার্ড টু বসে। আর লুক ফরওয়ার্ড টু এর পরে কি বসে বলো তো? লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি। কোনো কথা নেই, লুক ফরওয়ার্ড টু মানে আইএনজি, মানে ও মানে কি হয় হোক দেখার টাইমই নেই, লুক ফরওয়ার্ড টু মানেই আইএনজি, ওটা নিয়ে কোনো কিছুই নেই। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, প্রিফার। এই প্রিফারটা খুব ইম্পর্টেন্ট। প্রিফার তোমার হচ্ছে প্রিফারের পরে ইনফিনিটিভ মানে কি? সামনে টু থাকা, টু প্লাস ভার্ব, আর জেরান মানে হচ্ছে আইএনজি। এখন এই প্রিফারের ক্ষেত্রে যদি কখনো এমন হয় যে ইনফিনিটিভও বসতেছে জেরান্ডও বসতেছে, তাহলে ইনফিনিটিভটা আগে বসে তারপর জেরান্ড বসে, আগে ইনফিনিটিভটা বসে তারপর জেরান্ডটা বসে। মনে করো যে তোমার ধরো যে আই প্রিফার অমুক টু অমুক, সেক্ষেত্রে আগে ইনফিনিটিভটা তারপর জেরান্ডটা বসলো, এটা একটা। তারপর মনে করো যে দুইটাই জেরান্ড, সেক্ষেত্রে বুঝতে পারে কিন্তু দুইটা জেরান্ডের মাঝখানে আবার টু বসবে, দুইটাই জেরান্ড। যেমন আই প্রিফার সুইমিং টু ওয়াকিং, আমি না হেঁটে সাঁতার কাটা পছন্দ করি, ঠিক আছে, দুইটাই জেরান্ড, মাঝে টু বসলো, এটাও হতে পারে। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে প্রিফার আছে, প্রিফারের মাঝে রেদার দেন ঢুকে, এটা না রিটার্নের নিয়ম, মানে রাইটিং ইংলিশে এটা লাগে, এই নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রিফার আছে, প্রিফারের পরে তোমার হচ্ছে ইনফিনিটিভ বসবে, তারপরে রেদার দেন বসবে, তারপরে টু ছাড়া ইনফিনিটিভ মানে যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি ওটা বসবে। এটা রাইটিং ইংলিশে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবার বলি, আমি বললাম যে প্রিফার আছে, প্রিফারের পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, তারপর রেদার দেন, তারপরে আরেকটা ইনফিনিটিভ কিন্তু হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তার সামনে টু থাকবে না। এখন এটা আমি এক্সাম্পলটা দিব না তোমাদের, এটা হচ্ছে হোম টাস্ক, তোমরা এটা নিয়ে প্রিফারের এটা হচ্ছে ইয়ে করবা, ওই যে তোমার কি বলে একটা উদাহরণ নিজে নিজে নিবা, এটা হোম টাস্ক, কারণ আছে আমি চাই এটা তুমি বইটা খুলে দেখো এই নিয়মটা। তাহলে এখন আমাকে ইয়ে বলো, ওই যে রুহান আছে তো, রুহানকে তো জিজ্ঞেস করেন, রুহান বলো দেখি আমাকে, রুহান, রুহান শুনতে পাচ্ছে না? জি দাদা বলেন। এই তো রুহান, তুমি আমাকে বলো তো ভাই, যে এই যে আমরা কালকে বললাম যে কানন গুলা, একটা আম কানন, একটা আশা কানন, একটা হচ্ছে কুসুম কানন, কোনটা কার লেখা ছিল? ঠিক দাদা মনে করতে পারতেছি না দাদা। আরে মনে করতে পারো না দেখেই তো আমরা যদি সব মনে রাখতে পারতাম তাহলে ফের কোনো দরকার কথা ছিল? আমার কথা শুনে মনে রাখবা, সরি যেটা হচ্ছে কাম, কাম হচ্ছে নির্মলেন্দু গুণ। প্রথম কথা হলো কানন দিয়ে যা আছে সবগুলোই কবিতা, কোনো কথা নেই। তুমি ব্যাংকার লোক, তুমি সারাদিন ব্যাংকে কাজ টাজ করছো, হিসাব টিসাব করছো, তো তোমার এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক খুব, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো তো প্রথম হচ্ছে কাম কানন, কাম কানন হচ্ছে নির্মলেন্দু গুণ গেল। আশা, হেমচন্দ্রের বড় আশা, মনে রাখবে হেমচন্দ্রের খুব আশা, আশা কানন, হেমচন্দ্রের খুব আশা। আর এটা হচ্ছে কুসুম কানন, ক ক কুসুম কায়কবাদ, কুসুম কায়কবাদ, ক ক কুসুম কায়কবাদ। এখন বলো দেখি। আম কানন, আম আশা না, কানন আর আম না, কাম। আশা কানন আর কুসুম কানন। প্রথমে কাম কাননটা বলো। কুসুম কানন হেমন্তচন্দ্র, কাম কাননটা ঠিক ভুলে গেছে আবার। মার্ডার করবো আমি বললাম ক খ কুসুম কানন কায়কবাদ, আর হেমচন্দ্রের আশা, আশা কানন হেমচন্দ্র, আর কাম কানন নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু, ঠিক আছে, এবার বলো। কাম কানন নির্মলেন্দু গুণ, আশা কানন হেমচন্দ্রের আশা, আর হচ্ছে কুসুম কানন কায়কবাদ। হয়ে গেল, ব্যাপার হইলো।
কুসুম কানন কাকে বলে? তবে তুমি আমাকে আরেকটা বলো। সাত ভাই চম্পা আমরা কালকে পড়ছি দুইটা কাব্যগ্রন্থ, একটা ছিল বিষ্ণু দে, একটা হচ্ছে আশরাফ সিদ্দিকী, ঠিক আছে? সাত ভাই জি চম্পা, একটা কার? বিষ্ণু দে, আর একটা হচ্ছে বিষ্ণু দে আর আশরাফ সিদ্দিকী, আশরাফ আশরাফ সিদ্দিকী, তাই না? সিদ্দিক। মানুষ নিয়ে কালকে আমরা তিনটা পড়ছি, দুইটা কবিতা একটা নাটক। কবিতা দুইটা কার কার বলতে পারবা? একটা হচ্ছে কাজী নজরুলের, একটা নির্মলেন্দু গুণের। কার কার? কাজী নজরুল ইসলাম, একটা নির্মলেন্দু গুণ। আর যেটা নাটক ওটা হচ্ছে মুনির চৌধুরীর। নাটকটা কার? মুনির চৌধুরী। মুনির চৌধুরী। তো হয়ে গেল। এগুলো প্রথমবার পড়তেছো না, দুই একবার করে পড়লে কই যাবে। তারপর আমাকে বলো দেখি, শাহজাহান একটা নাটক পড়ছি, একটা কবিতা পড়ছি, কোনটা কার? নাটক হচ্ছে ডিএল রায় আর কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আগুন একদম। এখন পড়বো দিদি। দিদি দিয়ে কি আছে দেখো। শুধু যদি দিদি হয় ওটা একটা সামাজিক গল্প, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু দিদি। যদি বড় দিদি হয়, প্রথম উপন্যাস, বড় মানে কি? সে প্রথম মেয়ে, প্রথম উপন্যাস শরৎচন্দ্রের। আর মেজো দিদি যদি হয়, মেজদি, এটা হচ্ছে গল্প, এটা শরৎচন্দ্রের। এটা দিদি আমাদের শেষ। কি কি? শুধু দিদি হলে সামাজিক গল্প রবীন্দ্রনাথ ঠাকুর, বড় দিদি হলে প্রথম উপন্যাস শরৎচন্দ্র, আর মেজো দিদি হলে শুধু গল্প শরৎচন্দ্র। হয়ে গেল দিদি। ঠিক আছে, মনে মনে গেলে বলতে হবে, নাহলে ভুলে যাবা। ওকে জি দাদা। রোহান এবার স্টপ যাও। এই রোমানন্দ আসো দেখি তুমি, তরুণ। দাদা তারাবাই, তারাবাই মনে রাখবা একটা নাটক, নাটকটা হলো ডিএল রায়, আর তারাবাই উপন্যাস হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। বলো। তারাবাই হচ্ছে তো আপনার কি বলেন মনে হয়। তারাবাই যদি নাটক হয়, নাটক, তাহলে হচ্ছে ডিএল রায়, মানে দ্বিজেন্দ্রলাল রায়। আর যদি উপন্যাস হয় তাহলে হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। হ্যাঁ, তো এই যে তারাবাই যেটা উপন্যাস, এটা কি হয়েছে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি বলতে পারবা? নাম কি বলতে পারবা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস? শর্মিষ্ঠা দাদা। দুর্গেশ নন্দিনী। বলো। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম, মানে দুর্গেশ নন্দিনী। তো এখন এই দুর্গেশ নন্দিনী হচ্ছে কার ওইটা লেখা? চট্টোপাধ্যায়। বঙ্কিমের, বঙ্কিম তোমার ছোট ভাই লাগে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওখানে হয়েছে কি, এই দুর্গেশ নন্দিনীতে ছেলে ক্যারেক্টারটা হচ্ছে হিন্দু, মেয়ে ক্যারেক্টারটা হচ্ছে মুসলমান। এইটা, তো এইটা দেখা ওই যে ইসমাইল হোসেন সিরাজি গেছে খেপে, বলছে বেটা তুই এইভাবে করছিস। ও তখন করছে কি, ও তখন এই যে তারাবাই লিখছে, তারাবাই তো করছে কি আবার এখানে ছেলে ক্যারেক্টারটাকে মুসলমান, নিশি তুমি স্টপ যাও, খুব সানপুটি সমর্থ। ও এখানে তারাবাইতে ছেলে ক্যারেক্টারটাকে মুসলমান, মেয়ে ক্যারেক্টারটাকে হিন্দু বানিয়ে দিছে। মানে দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়ায় তারাবাই রচনা করছে। আসলে বিষয়টা এখানে ধর্মের কিছুই ছিল না। যারা তোমরা দুর্গেশ নন্দিনী পড়ছো, মানে তারা ওই ইসমাইল হোসেন সিরাজি উনি হচ্ছে না পড়েই খালি শুনেই এই কাজটা করছে। ভিতরে যখন পড়বা তখন দেখবা যে আসলে বিষয়টা এখানে মানে ওই দিকের কিছু না। তো এটাই মনে রাখার একটা ভালো জিনিস যে তারাবাইটা হচ্ছে দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া লিখছে। কি লিখছে? ইসমাইল হোসেন সিরাজি। হ্যাঁ, এই তো সুন্দর। তুমি এখন চুপ থাকো। এখন আসলে কবিতার কথা, দুইটাই প্রবন্ধ, একটা হচ্ছে জীবনানন্দ দাশ আর একটা হচ্ছে সৈয়দ আলী আহসান। দেখো মানে মজাটা দেখো, নাম হচ্ছে কবিতার কথা, তো অথচ এগুলো আবার কি প্রবন্ধ, নামটা কবিতার কথা। ওই যে যেমন আমরা বলি শেষের কবিতা, এটা কি একটা উপন্যাস, কাব্য উপন্যাস। তো ওইরকম কবিতার কথা, নামটা কবিতা, জিনিসটা প্রবন্ধ। একটা হচ্ছে জীবনানন্দ দাশের, একটা হচ্ছে সৈয়দ আলী আহসানের, সৈয়দ আলী আহসানের। ঠিক আছে, আমাকে কাকে ধরাবো? আমাদের আগের জিনগুলা কই? আগের জিনগুলা এগুলা সবগুলোই পালাইছে, একটাও নেই। ইরশাদ আছে, ইরশাদ তুমি বলো তো। ভাইয়া আমারই তো বাংলা সাহিত্যে খুব তুমি বলো সমস্যা। ফেরারি সূর্য আর ফেরারি ডায়েরি। বলছি আমি অনেকবার, ফেরারি সূর্য আর ফেরারি ডায়েরি। ফেরারি সূর্য একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা হচ্ছে কার? সেলিনা হোসেনের ফেরারি সূর্য। আর যেটা ফেরারি ডায়েরি, ভাইয়া রাবেয়া খাতুনের না? রাবেয়া খাতুনের ফেরারি ও সরি, ডায়েরি। রাবেয়া খাতুনের, ফেরারি সূর্য। সরি ফেরারি সূর্য রাবেয়া খাতুনের, হ্যাঁ। আর যেটা ফেরারি ডায়েরি, এটা হচ্ছে স্মৃতিকথা আলাউদ্দিন আল আজাদের, তাই না? আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে। ফেরারি ডায়েরি যেটা স্মৃতিকথা, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। তাহলে স্মৃতিকথা যেটা ডায়েরি, ফেরারি ডায়েরি, ওটা হচ্ছে আলাউদ্দিন আজাদের।
যেটা ফেরারি সূর্য, ওটা মুক্তিযুদ্ধ উপন্যাস, ওটা হচ্ছে রাবিয়া খাতুনের। এখন আমাকে বলো, ফেরারি ডায়েরি পড়লাম, তাহলে আমাদের ৭১-এর ডায়েরিটা কার লেখা? জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরি কার লেখা রে? সেলিনা, সেলিনা হোসেনের। ৭১-এর দিনগুলি, আমরা কালকে টেকনিকটা বলছি, জাহানারা ইমাম। দিনগুলিতে 4টা লেটার আছে, জাহানারাতে 4টা আছে, ওটা দিনগুলি হচ্ছে জাহানারা, আর ডায়েরি 3টা, তোমার হচ্ছে ইয়াতেও 3টা। তো এটা ইয়া উল্টা পাল্টা করা যাবে না। ফেরারি সূর্য, ফেরারি ডায়েরি। এখন লিখো, হঠাৎ আলোর ঝলকানি, একটা প্রবন্ধ, একটা গল্প। বুদ্ধদেব বসু। হ্যাঁ, যদি প্রবন্ধ হয় তাহলে বুদ্ধদেব বসু, আর যদি গল্প হয় তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। সুন্দর, লিখো, পাট পাট করে লিখবা, এগুলো ধরাবো কিন্তু একদম। আমার সাথে মনে মনে বলো আর লিখো, পড়াটা এখানে কমপ্লিট হওয়া চাই। সময় দিচ্ছি মানে সময়টাকে কাজে লাগাবো। হঠাৎ আলো ঝলকানি, প্রবন্ধ বুদ্ধদেব বসু, গল্প সৈয়দ ওয়ালিউল্লাহ। প্রবন্ধ বুদ্ধদেব বসু, গল্প সৈয়দ ওয়ালিউল্লাহ। দুনিয়ার সব ভুলে যাও, তোমার নিজের নামটাও ভুলে যাও, খালি এটা মনে রাখো। এখন আগে কি করছো না করছো সব ভুলে যাও, খালি এটা মনে রাখো। হঠাৎ আলোর ঝলকানি, ব্যাপারটাকে ফিল করো, কত সুন্দর কথাটা না, রোমান্টিক একটা কথা। হঠাৎ আলোর ঝলকানি, ওয়াও। তো এটা যদি মানে প্রবন্ধ হয় বুদ্ধদেব বসু, তো একটা বৃদ্ধ লোক, তোর এত গল্প আসে, রোমান্টিসিজম কই থেকে আসে? আর গল্প হলো সৈয়দ ওয়ালিউল্লাহ, বা সুন্দর, ঠিক আছে না? এবার যারা স্মার্ট তারা কি করবে, এই দেখো আমি এখানে ধরাবো কাকে, প্রমিসকে ধরাবো। প্রমিস বলো তো, সৈয়দ ওয়ালিউল্লাহর কি কি লেখা তোমার মনে আছে? সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস, যেটা কি একটা বিখ্যাত উপন্যাস, কিন্তু নামটা মনে পড়ছে না। লাল সালু। ওই যে মানে তোমার হচ্ছে কি করছে, মাজার দিছে, মাজার, কি নামটা বলো তো? মজিদ তা তো রে, বুঝিনি মজিদ, আর। মজিদ। মসজিদ। হ্যাঁ মজিদ, তো হচ্ছে নামটা হচ্ছে লাল সালু, ঠিক আছে না? তো ওখানে হচ্ছে ওরা কি কি ছিল, তরঙ্গ ভঙ্গ, সুরঙ্গ ছিল না? জি দাদা। হ্যাঁ, বহিঃপীঠ ছিল। বহিপীর ছিল, তরঙ্গ ভঙ্গ, সুরঙ্গ ছিল। তারপর ছিল কদর্য এশিয়ান, কদর্য এশিয়ান, তাই না? কুৎসিত এশিয়ান যেটাকে আমরা বলি, কদর্য এশিয়ান। এই তো, তো এইভাবে ফাটফাট করে এগুলো আমাদের হাইপার লিঙ্ক করে পড়াগুলো পড়তে হয়। যে মনে করো আমি কথার কথা, আমি এখন মানে এই জিনিসগুলো কখন হবে জানো? এই যে আমি তোমাদের বারবার করে বলতেছি যে আমরা রিভিশনে যাব, এই ব্যাপারটা তোমরা বুঝো না অনেকেই। কথার কথা, যখন আমাদের এখন বাংলা সাহিত্য শেষ না, তো তুমি কি করবে, আমার কাছে পরীক্ষা দিলা, ধরো তুমি ভুল করলা যে এখানে আমি জীবনানন্দ দাশ ভুল করছি, তুমি করবা কি, পুরো জীবনানন্দ দাশকে খুলবা, মানে ওটা একটা হাইপার লিঙ্ক। আমরা কি ক্লিক করি না লিঙ্কে, একটা লিঙ্কে ক্লিক করলে ওর ভিতরে ঢুকে যাই। তো জীবনানন্দ দাশের ভিতরে তুমি ঢুকবা, ঢুকে পুরোটাই পড়ে দেখবা, ও জীবনানন্দ দাশ কি কি, তার প্রথম কি ঝরে পড়া, তারপর হচ্ছে কি ওখানে যেও না কো তুমি, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, তার যা যা আছে সব দেখে নিলাম চোখের পলকে। তো এটাই হলো পড়াশোনার নিয়ম বা পড়াশোনার টেকনিক, এভাবে পড়াটা মনে থাকবে ভালো। তো ঠিক আছে, এখন আসো সন্ধানে, একটা সত্যের সন্ধানে, একটা স্বরূপের সন্ধানে। যেটা সত্যের সন্ধানে হচ্ছে আরজ আলী মোতাব্বর, যেটা স্বরূপের সন্ধানে ওটা আনিসুজ্জামান। সত্যের সন্ধানে আর হচ্ছে স্বরূপের, এগুলো সব প্রবন্ধ লিখা আর কি। সত্যের সন্ধানে আরজ আলী মোতাব্বর, উনি একজন বামপন্থী মানে নাস্তিক, উনি হচ্ছে সত্যের সন্ধানে। আর স্বরূপের সন্ধানে আনিসুজ্জামান। আর রহস্য দেখো, সৃষ্টি রহস্য এটা আরজ আলী মোতাব্বর, আর লোক রহস্য আর বিজ্ঞান রহস্য হচ্ছে বঙ্কিমচন্দ্র। সৃষ্টি রহস্য এগুলো সব প্রবন্ধ মানে লিখা আর কি। সৃষ্টি রহস্য আরজ আলী মাতুব্বর, আর লোক রহস্য আর বিজ্ঞান রহস্য বঙ্কিমচন্দ্র। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বঙ্কিমচন্দ্র। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, বঙ্কিমচন্দ্র। মহারাজ আফরিন। জি দাদা বলেন। আচ্ছা, তুমি ভালো আছো? জি দাদা আছি তুমি আলহামদুলিল্লাহ। এখন আমাকে বলো, লিফো কোথায় দেখা যায়, স্ট্যাকে না কিউতে? লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো হচ্ছে স্ট্যাকে দাদা, স্ট্যাকে, স্ট্যাকে বিকজ লাস্ট ইন ওই ফার্স্ট। যে হ্যাঁ মোটরসাইকেলে বাইকে যে পরে উঠে সে আগে নামে নামার সময়, তাই না? এই তো, থ্যাংক ইউ তোমাকে, খুবই ভালো। তারপর তুমি ফিফো, ফিফো হচ্ছে ওটা কিউতে হচ্ছে, সুন্দর। তারপর তুমি আমাকে বলো তোরে যে এই যে তোমার হচ্ছে আমরা ইলোরা গুহা, এটা ভারতের কোন জায়গায় অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে, এই তো সাবাস, মহারাষ্ট্রে অবস্থিত। তারপর তুমি আমাকে বলো তোরে যে আঙ্কারা এই জায়গাটা কোন দেশের রাজধানী?
আঙ্কারা তুরস্ক। সাবাস। তুমি আমাকে বলো তো যে ঢাকার প্রতিপাদ্য স্থান ওই দেশটার নাম কি? বাংলাদেশের চিলিতে অবস্থিত। চিলিতে। সাবাস। এই তো চিলি। এইরকম না মনোযোগী পাবলিক দরকার। থ্যাংক ইউ। অনেক ভালো। অনেকটা সময় গেছে। 11:55 বাজে। ভালো থাকো, সুস্থ থাকো। কালকে পরীক্ষা হবে। টাটা।